সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতি নির্মূল কতদূর। প্রিয় দর্শক, জানেন যে আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পুরো পৃথিবী জুড়ে পালিত হচ্ছে। সেই আলোকে আজকে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি যে দুর্নীতি নির্মূল হবে কবে। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মিস্টার ওয়াদুদ ভূঁইয়া, বাসদের কেন্দ্রীয় নেতা রাজিকুজ্জামান রতন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম MP এবং দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা RTV দেখছেন চাইলে আপনারা ইউটিউব এবং ফেসবুকেও চোখ রাখতে পারেন। তো আমরা আলোচনায় যাব। তো প্রথমে ওয়াদুদ ভাই, আপনি যদি শুরু করেন। সরকারি দল শুরু করার কথা না, আপনি শুরু করেন। সরকারি দল সব শুনে তারপর তার জবাব দেওয়ার চেষ্টা করবে। একটা আন্তর্জাতিক সুযোগ দিলেন না, দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে 9 ডিসেম্বর। আমি যদি একটু খেয়ে ধরিয়ে দিই, অনেকগুলো রিপোর্টও এসছে এবং TIB নির্বাহী পরিচালক এই উপলক্ষে বাণী দিয়েছেন। তিনি বলেছেন যে দুদকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আইন প্রয়োগকারী সংস্থা, জাতীয় রাজস্ব বোর্ড এবং বিশেষ করে তিনি বলেছেন অ্যাটর্নি জেনারেলের অফিসকেও তাদের নিরপেক্ষতা, দক্ষতা এবং দুর্নীতি বিরুদ্ধে একটা কার্যকর দৃশ্যমান উদাহরণ সৃষ্টি করতে হবে। না হলে তিনি বলেছেন যে গগনচুম্বী অর্থ পাচার সহ সর্বব্যাপী দুর্নীতি হ্রাস টানা সম্ভব হবে না। এবং কানাডার বেগমপাড়া নিয়েও যে অর্থ পাচার, সেই বক্তব্য দিয়েছেন। এই নিয়ে আমরা একটা ছোট্ট প্রতিবেদন করেছি RTVর। প্রতিবেদনটা দেখে এসে ওয়াদুদ ভাই আপনি তৈরি থাকেন, আপনার কাছে আমরা ফিরে আসবো। আমরা প্রতিবেদনটি দেখছি। আলোচিত স্বর্ণ চোরাচালানি গোল্ডেন মনির গত 20 নভেম্বর র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর চলতি মাসের শুরুতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। অথচ এই মামলাটি দুদকের 2012 সালে দায়ের করা। সেনা কর্মকর্তাকে মারধরের ঘটনায় কাউন্সিলর ইরফান সেলিম গ্রেফতার হওয়ার পর তার পিতা সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে 2011 সালে দায়ের করা মামলা পুনরুজ্জীবিত করেছে দুদক। এসব ঘটনায় দুদকের স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা বা সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠে। TIB বলছে, মামলার কার্যক্রমে ধীরগতিতে দুদকের প্রাতিষ্ঠানিক দুর্বলতা প্রকাশ পায়। যারা প্রভাবশালী তাদের ক্ষেত্রে এক ধরনের দীর্ঘসূত্রিতাটা অনেক বেশি প্রকট হয়ে যায় এবং যদিও অনেকটা চাপে গণমাধ্যমের চাপে জিজ্ঞাসাবাদ করা এটির মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর পদক্ষেপ গৃহীত হয়েছে সেটা দৃষ্টান্ত বিরল নেই বললেই চলে। TIB মনে করে উপযুক্ত শাস্তি না হওয়ায় দুর্নীতিবাজরা প্রশ্রয় পায়। এ কারণে দেশে দুর্নীতি বাড়ছে। দুর্নীতির ব্যাপকতা, গভীরতা বাংলাদেশে অব্যাহত রয়েছে এবং এটা অন্যতম একটা উদ্বেগের কারণ। বৈশ্বিক মাপকাঠিতে আমাদের অবস্থান খুবই নিম্নমানের। দুদক চেয়ারম্যান বলেন, দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতির লাগাম টানতে না পারলেও মামলার হার কয়েক গুণ বেড়েছে। 2020 সালের যদি আপনি এই পর্যন্ত ধরেন, সেটা আমার জানা মতে প্রায় 77% মামলায় শাস্তি হয়েছে। শতভাগ মামলায় শাস্তি নিশ্চিত করার জন্য, এই জন্য আমাদের সক্ষমতা, কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং আমরা নিরলসভাবে চেষ্টা করছি। তদন্তের মাঝপথে আদালতের নির্দেশনার কারণেও অনেক মামলার কার্যক্রম স্থগিত রাখতে হয় বলে জানান ইকবাল মাহমুদ। একদিন আমরা কিছু করি নাই, কারণ গোল্ডেন মনির আদালতের শরণাপন্ন হয়েছে, এটা আদালতে ছিল মামলাটা। 2018 সালে মামলাটা হাইকোর্ট থেকে নিষ্পত্তি হয়েছে এবং আমাদের কাছে এসছে যে এটা চলবে। সেই চলবে বলে আমরা চালিয়ে গেছি এবং কিছুদিন আগে একটা চার্জশিট হয়েছে, আপনি দেখেছেন। আমরা নিরবিচ্ছিন্নভাবে, স্বাধীনভাবে, প্রভাবমুক্তভাবে আমরা আমাদের জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, অভিজ্ঞতা অনুযায়ী আমরা স্বাধীনভাবে কাজ করছি এবং ভবিষ্যতে করে যাব। সাধারণের দাবি, সরকারের দিকে তাকিয়ে না থেকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিক দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা। যে আমরা প্রতিবেদনটি দেখলাম, অদূত ভাই বোধহয় একটু পরে বলতে চেয়েছেন। রতন ভাই, আপনি যদি শুরু করেন তাহলে খুব ভালো হয়। আমরা আওয়ামী লীগ BNP বড় দল, তারা একটু শুনে তারপরে তাদের তর্কটা তুলতে চায়। আচ্ছা রতন ভাই প্লিজ। ধন্যবাদ। যারা দীর্ঘদিন চ্যাম্পিয়ন ছিল বারবার, তারা একটু পরেই বলবে।
যাক, দুর্নীতির কারণ যারা এবং দুর্নীতির ফল ভোগ করে যারা, সেই দিক থেকে আমরা যেহেতু ক্ষমতা থেকে অনেক দূরে, ফলে ফলটা অনেক বেশি ভোগ করি আমরা। সুযোগ পান নাই দুর্নীতি করার আসলে? না, সেটা একটা ওইটা পরের দেখা প্রশ্ন। যেত পরে কি হয় ক্ষমতায় গেলে, সেটা একটা দিক। এই পরীক্ষাটা হয়নি এখনো। সেটা কারণ মানে চাইলেও আম গাছে আপনি কাঁঠাল ধরাতে পারেন না, আবার কাঁঠাল গাছেও আপনি আম ধরাতে পারবেন না। ফলে এখানেও দুর্নীতির জন্য যে বলে তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অভাব, একটা হলো প্রভাব, একটা হলো স্বভাব। এখন অভাবে দুর্নীতি করে আমাদের পিয়নরা, হ্যাঁ, 50 টাকা তারা নিয়ে হয়তো একটা ফাইল ইত্যাদি করে, এগুলো অভাবে করে। নিড বেসড, এটা হ্যাঁ, দরকার আছে। হ্যাঁ, তার বেতনটাই এত কম। কিংবা পুলিশের একজন কনস্টেবল বেতন পায় 18,000 19,000 টাকা, সে চলবে কিভাবে? কিংবা ধরুন আমাদের যদি আরও আছে যে গার্মেন্টসের শ্রমিকরা, তারা তো 8,000 9,000 টাকা পায়, তারা কোথায় দুর্নীতি করবে? ও জায়গা নেই, জায়গা তাদের নেই। কখনো কখনো দুর্নীতি তাদের ধরে কিভাবে জানেন? যে আসার সময় নাকি তারা তাদের গায়ের মধ্যে করে কিছু কাপড় নিয়ে এসে এই জন্য তাদের চেকিং করে। এরকম আমরা অনেক দেখেছি। এগুলো হচ্ছে অভাবে পড়ে কেউ কখনো হয়তো এরকম একটা দুর্বলতার পরিচয় দেয়। তারপরে হচ্ছে আমরা যদি বলি যে প্রভাব, ক্ষমতায় থাকলে সব পাওয়া যায়। ক্ষমতায় থাকলে দেশ কেন, সব কিছুই আমাদের। দেশের বাইরে, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে গিয়েও আমি করতে পারি। বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ম নাই, দেশের কোনো নিয়ম নাই, কিন্তু দেশের বাইরে প্রচুর টাকা আছে। কিভাবে গেল এই টাকাগুলো? তেমন একটা প্রভাবে গিয়েছে। আর তাহলে এরপরে অভাব এবং প্রভাবের পরে একটা স্বভাব। দুর্নীতি না করলে ভালো লাগে না, কারণ সে ক্ষমতায় আছে। যদি দুর্নীতিই করতে না পারলো, তুই এটা কী করলি? এরকম একটা অনেকে বলে যে এতদিন তুমি এটা করলা, তুই কিছুই করতে পারলা না। তার এটা একটা মানসিক জগৎটাও তৈরি করে ফেলা হয়। এটা কি স্বভাব নাকি গ্রিড আসলে? হ্যাঁ? আমি জানি যে টিআইবি যেভাবে ব্যাখ্যা করে, এটা হচ্ছে নিড বেসড, আপনি যেটা বলেন অভাবী লোকরা করে, আর একটা হচ্ছে গ্রিড বেসড, লোভ থেকে করে, আরো টাকা, আরো সম্পদ, আরো বাড়ি গাড়ি। ঠিক স্বভাবের জন্য না, গ্রিড। নিডের একটা শেষ আছে, গ্রিডের কোনো শেষ সেটাই নাই। একদিন দেখুন 1000 বিঘা জমি কিভাবে হয় আসলে? 2000 কোটি টাকা কিভাবে হয়? একসময় এটা বলতো নিড এবং গ্রিডের মধ্যে এটাই যে নিড স্যাটিসফাইড হয়, কিন্তু গ্রিড Greed এর কোনো সীমাহীন greed। এটা এক ধরনের কথা। কিন্তু আমাদের এখানে কি দেখছি? আমাদের এখানে এই জন্য সাইকোলজিতেও এখন একটা কথা আছে, ক্লিপ্টোম্যানিয়াক, মানে একটা চৌর্যবৃত্তির মানসিকতা আছে। সে একটা রাজ পরিবারের সদস্য, কিন্তু ঠিকই একটা সোনার দোকান থেকে একটা জিনিস চুরি করে নিয়ে আসছে। এগুলো অনেক সময় মানসিক রোগের মতো হয়ে যেতে পারে। তো সেটা প্রশ্ন না। আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে স্বভাবে এবং প্রভাবে যে দুর্নীতিটা হয়, কেমন করে গোল্ডেন মুনির, আমরা সোনার বাংলা করতে চেয়েছিলাম, অনেকগুলো গোল্ডেন পেয়ে গেলাম। গোল্ডেন, এবং তারা তাদের বন্ধুরা তাদেরকে গোল্ডেন বলে আখ্যায়িত করে। সেই সোনা রফিক শুনেছি, সোনা মানে শুনলাম মনির, তারপর শফিক, এরকম কত মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জানে যে সোনা চোরাচালান এগুলোর সঙ্গে সে যুক্ত। কিন্তু আমাদের পুলিশ খুঁজে পায় অনেক পরে, দুদক তো অনেক পরে। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানগুলো সরকারের অধীনে স্বাধীনভাবে কাজ করে। ফলে একসময় নজরুল খুব ব্যঙ্গ করে বলছে না যে ব্রিটিশদের অধীনে আমরা স্বাধীন হইবই। ফলে আমাদের অনেকগুলো স্বাধীন সংস্থা আছে, তারা সরকারের অধীনে স্বাধীন থাকে, এবং যে কারণে দেখা যায় যে কখনো কখনো তাদের গতি কচ্ছপের চেয়েও ধীর, এবং কখনো কখনো তাদের গতি রকেটের চেয়েও তীব্র। যদি মনে করে যে সরকারের সঙ্গে দূরত্ব যত বেশি, তাদের ধরার গতিটা তত বেশি। এগুলোর কারণে হয়েছে কি, কখনো কখনো দেখি আমরা যে প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমন্বয়হীনতা অথবা পরিকল্পিত প্রশ্রয় দেওয়ার এই অর্থে যে আমরা কেমন করে বলতে পারি যে কানাডায় যারা বাড়ি করেছে তাদের মধ্যে 4% হচ্ছে রাজনীতিবিদ, বেশিরভাগই হচ্ছে সরকারি কর্মকর্তা। আমি এটা বলতে পারলাম, কিন্তু কারো আমি ধরে আনতে পারলাম না, কিংবা ধরতে চাইলাম না। কিংবা কানাডায় যে বেগম পাড়া আছে, আসলে বাস্তবে কি বেগম পাড়া বলে কানাডায় কোনো পাড়া আছে? তা নাই। কানাডায় বেশ কয়েকটা জায়গায় খুব বিলাসবহুল বাড়ির মালিক আছে অনেকে। দেখা গেছে তারা অনেকেই হচ্ছেন, তাদের স্ত্রীরা এখানে থাকেন, স্বামীরা থাকেন না। তো তখন এখান থেকে কথা আসছিল যে কয়েকটা জায়গায়, মানে রিচমন্ড হিল টিল, এই সমস্ত কিছু জায়গা আছে যেখানে দাম, মানে একটা বাড়ি কিনতে গেলে অন্তত 10-12 কোটি টাকা বাংলাদেশি টাকা লাগে। তাহলে তারা কোথা থেকে এই টাকাটা পায়? এগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে জানছি। মালয়েশিয়ান গভর্নমেন্ট তারা নিজেরা বলল, মালয়েশিয়া সেকেন্ড হোম প্রজেক্টে প্রায় 4000-এর উপরে বাংলাদেশি মালয়েশিয়া তারা সেকেন্ড হোম করেছে। তাহলে সেগুলো কিন্তু আমাদের জানি আমরা, কিন্তু সেগুলো ধরার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের কি কোনো এরকম নিয়ম আছে? এখন তো সর্বোচ্চ নিয়ম হচ্ছে কি $10,000 পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, কিন্তু তাছাড়া বাংলাদেশ থেকে টাকা বেরোনোর রাস্তাটা কোথায়, মানে কীভাবে যেতে পারে? কিন্তু হয়ে যাচ্ছে তো। তার মানে এগুলো হচ্ছে প্রভাবের কারণে। এটা যে তারা বলবার চেষ্টা করে যে সেটা বাংলাদেশে টাকা বিনিয়োগের একটা ভালো পরিবেশ নাই, এই কারণে অনেক বিত্তবানরা তাদের টাকাগুলো বাইরে সরিয়ে নিয়ে রাখে। আচ্ছা, ওটা কি তারা বিনিয়োগ করছে ওখানে? এরকম বিনিয়োগের কথা তারা অনেক সময় ওটা তো বিলাস করছে। জি, এটা বিনিয়োগ নয়। তারা যদি মনে করে বিনিয়োগকারী কিংবা হতো, সুইস ব্যাংকে তারা রাখছে, পরে হয়তো কাজে লাগাবে। হ্যাঁ হ্যাঁ, এইখানে যে রাখতে পারতো, মানে চুরি বাটপারি করেও যে দেশের মধ্যে টাকা রোল করারও ইকোনমিক্সে কিছু পজিটিভ দিক আছে, সেটাও হচ্ছে না, সেটাও বাইরে যাচ্ছে। সেটা দুটো কারণে হচ্ছে না। একটা হলো যে চুরি করে চুরির টাকাটা
তারা বিদেশে নিয়ে যেতে চায় দুটো কারণে, শুধু নিরাপত্তার জন্য না, সে আসলে এই দেশটাকে একটা শোষণের ক্ষেত্র মনে করে, সে তার জীবন এবং জীবিকাটা বিদেশেই রাখতে চায় যে কারণে। আর ওই যদি বলে যে এমন একটা পরিবেশ আমরা তাহলে তৈরি করে দেওয়া উচিত, তুমি চুরি করো এবং এখানেই থাকো, তার মানে চুরিকে পৌনঃপুনিক চুরি করার সহযোগিতা করো, চুরি করে টাকা করো, ওই সে টাকা চুরি করছে এবং বাইরে পাঠাচ্ছে, সেটা ভালো নাকি চুরি করে টাকাটা এখানে রাখবে সেটা প্রথমত ভালো? চুরি করাই ভালো না, যেটা সেটা আমরা জানি কম খারাপ আমাদের এই যে বিজয় পলিটিক্স তো সবই খারাপ আমরা জানি, আমরা বেছে নেই কোনটা ভোটারদের মধ্যে কোন ক্যান্ডিডেটকে যে কম খারাপ, ভালো ক্যান্ডিডেট কেউ না, আপনিও জানেন আমিও জানি, কম খারাপ এটারই ফল আজকে এই জায়গায় দাঁড়িয়েছে যে আমরা আর ভালো হওয়ার প্রতিযোগিতা করছি না, এখন কে কার চেয়ে কত খারাপ করতে পারি তার একটা প্রতিযোগিতা এবং কম খারাপকে বেছে নিতে, কারণ অপশন আমাদের কাছে নাই। কিন্তু কম খারাপ বেছে নিতে পারছি না তো, প্রতি বছর দেখা যাচ্ছে আগের চেয়ে বেশি খারাপ হচ্ছে। যেমন ধরুন যে কার চেয়ে কত বেশি খারাপ হবে তার একটা প্রতিযোগিতা চলছে। আমরা মাঝখানে দেখলাম না যে চোর ধরা শুরু হয়েছে, ডাকাত ধরা শুরু হয়েছে, এবং এমন এমন নতুন নতুন চোর এবং ডাকাত ধরা পড়ছে, মানুষ অবাক হয়ে যাচ্ছে যে কৌশলের মানে নতুন নতুন কৌশল আবির্ভূত হচ্ছে। সে আমরা প্রথমে ক্যাসিনোতে অবাক হয়ে গেছিলাম, এখন তো ক্যাসিনো কি, এখন টেস্ট ছাড়া রিপোর্ট দেওয়া অবাক হয়ে গেছিলাম, তারপরে আবার কি, মানে আমরা যে আগে একসময় বলতাম না যে প্রতি শুক্রবারে বিজ্ঞাপন হচ্ছে যে আসিতেছে, মানে পরবর্তী শুভমুক্তি, আমাদের এরপরে আমরা অপেক্ষায় আছি যে গোল্ডেন মনিরের পরে এখন প্ল্যাটিনাম কেউ আসবে কিনা। অনেক ধন্যবাদ রতন ভাই, আপনার সঙ্গে আরো কথা বলবো। হ্যাঁ একটু আমরা এই এপিসোডটা শেষ করি যে এগুলোর মূল কারণটা হচ্ছে দুর্নীতি, আর এই দুর্নীতি দূর করতে গেলে প্রথম দুইটা জায়গায় ধরা দরকার। একটা যে আমাদের পার্লামেন্ট সদস্য যারা হবেন তারা শুদ্ধাচারের নিয়ম মেনে চলছেন কি, আর আমাদের সরকারি কর্মকর্তা যারা হবেন তারা বছরের শেষে বলবেন কি যে কত টাকা বেতন পান এবং কিভাবে টাকাটা তারা জমান। আমাদের তো সংবিধানে এটা আছে যে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মানে খরচ করা যাবে না। হ্যাঁ, তাহলে আমাদের আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ কিভাবে থাকে সেইটা আমাদের যদি একটু আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে অন্তত। অনেক ধন্যবাদ, আমরা যাব। মিস্টার মইদুল, আপনি যদি বলেন যে রতন ভাই যেভাবে দুর্নীতির ক্যানভাসকে বিস্তৃত করলেন, আসলে আপনাদের ওয়ার্কিং ডেফিনেশন কি? যেহেতু আপনি দুদকে কাজ করতেন, কাকে আপনারা দুর্নীতি বলেন? কোনো সংজ্ঞা আছে কিনা, ডেফিনেশন আছে কিনা? মইদুল ইসলাম। মইদুল ইসলাম, ধন্যবাদ। ডেফিনেশন তো অবশ্যই আছে, সেটি হচ্ছে যে যেই ধরনের কিছু আইনের ভিতরে কিছু অপরাধকে দেওয়া হয়েছে। দুর্নীতিকে আপনি যদি সংজ্ঞায়িত করতে চান, অন্যান্য যেমন ধরেন মার্ডারকে একটা সংজ্ঞা দিবেন বা একটা চুরি, না না, আমি বলতে চাচ্ছি আপনাকে দুদকে যখন গঠন হয় সেইখানে ডেফিনেশনটা কি আছে, ওয়ার্কিং ডেফিনেশন আমি বলছি সেটা বলেন, আপনি বেশি বিস্তার করেন না, এই স্পেসিফিক বলেন উত্তরটা। আমি সেটাই বলছি যে আপনি দুর্নীতিকে ঠিক এক অর্থে আনতে পারবেন না, মানে কোনো ডেফিনেশন নাই আপনাদের দুদকে গঠন ডেফিনেশন নাই? না না, অবশ্যই আছে। সেই ডেফিনেশনটা বলেন প্লিজ। ডেফিনেশনটা হচ্ছে যে আইনে কতগুলো জায়গা আছে, যেমন ধরেন অর্থ আত্মসাৎ, যেমন মানি লন্ডারিং, যেমন ঘুষ, এই ধরনের বেশ কিছু অপরাধের তালিকা করা আছে। এইগুলোই হচ্ছে দুর্নীতি। এই এখন আলাদা আলাদা করে এক এক ধরনের অপরাধের প্রকৃতি এক এক রকম, কিন্তু সবগুলো মিলিয়েই দুর্নীতি, এইটাই সংজ্ঞা। যদি কেউ বলেন যে দুর্নীতির সংজ্ঞা নেই, সেই কথাটা ঠিক নয়। আর আর কিছু আপনার জিজ্ঞাসা, এখন আপনি আপনার বক্তব্য দিতে পারেন, সংজ্ঞাটা আমাদের দরকার ছিল। জি জি, আইনের সংজ্ঞা আছে। এখন যদি আসেন যে আইনের সমস্যা আছে কিনা, আইনের সমস্যা একটু জায়গায় আছে। আরেকটি হলো যে ধরেন মূল সমস্যাটা কোথায়, ধরেন যত সমস্যাই থাকুক বর্তমান অবস্থায় আরেকটু ভালো কিভাবে রান করানো যায় সেইটি নির্ভর করবে হচ্ছে নেতৃত্বের উপরে। আপনি আপনার মেশিনকে কিভাবে পরিচালনা করবেন সেইটার জন্য মেশিন যেমন মাঝে সাঝে ঝাড়া মোছা করা লাগে, দেখা লাগে, আপনার মেনটেনেন্স করা লাগে, সেই রকম তদারকিরও দরকার আছে। আপনার এই যে সংস্থা যে কাজগুলো করছে যারা, তাদের দেখভাল করবার দরকার আছে, অর্থাৎ তদারকিটা। যদি বলেন যে দুদকের সফলতা, তাহলে আমি বলবো যে নেতৃত্বের সফলতা। যদি বলেন যে ব্যর্থতা, তাহলেও সেটিও নেতৃত্বের ব্যর্থতা। নেতৃত্ব মানে কি বোঝাচ্ছেন আপনি? নেতৃত্ব বলতে যারা দুর্নীতি দমন কমিশনে আছেন, অর্থাৎ কমিশন বলতে 2 জন কমিশনার এবং 1 জন চেয়ারম্যান, এই মিলিয়ে হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই নেতৃত্বের সফলতা এবং ব্যর্থতা, এটাই আমি বলতে চাই। সফলতাগুলো যদি বলেন আপনি, যদি সফলতাগুলো বলেন তারপর ব্যর্থতা শুনবো আমরা। সফলতার জায়গায় যেটি বলছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আজকে মামলায় সাজার হার বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়াটা শুরু করেছিলাম আমি, তখন ছিলাম, এবং তখন চেয়ারম্যান মহোদয় সহ আরো 1 জন কমিশনার নতুন যোগদান করলেন। তাদের চাহিদার প্রেক্ষিতে আমি সেই ব্যবস্থাগুলো করে দিলাম।
সেটি হচ্ছে কি, মূল কারণটা কিভাবে বাড়লো সেটি হচ্ছে আমি তদারকিটা জোরদার করেছিলাম যে যারা আমাদের প্রসিকিউশনের লয়ার আছেন তারা কিভাবে কাজ করছেন না, সেই তদারকিটা আমি জোরদার করেছিলাম এবং সেই তদারকির ফলটাই আজকে এসছে। যে আমি তখন 70% পর্যন্ত তুলে এসেছিলাম, আজকে আমার শুনে ভালো লাগলো যে 77% পর্যন্ত কনভিকশন হচ্ছে। ব্যর্থতার জায়গা কোনটা? আপনার মামলা কনভিকশন হচ্ছে যেটা ডিসপোজাল হয় সেইটাকে 77% আপনার সাজা হয়, কিন্তু টোটাল যে পেন্ডিং মামলা তার কত আপনার পার্সেন্ট নিষ্পত্তি হয়? 7%। 77% সাজা হয়, মামলা নিষ্পত্তি হয় 7%, বাকি মামলা থেকে যায়। এই জায়গাটাকে তাহলে কে করবে? এটা তো দুদকের হাতে পুরোপুরি না, একেবারেই নেই। আমি চেষ্টা করেও এটা হয় নাই। কার হাতে এটি আছে? হচ্ছে যে আদালতের দায়িত্বে যারা আছেন, ধরেন জি। মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্ট, তাদের দেখবার দরকার আছে যে আদালতগুলো কেন ভারাক্রান্ত, কেন তারা এই মামলাগুলো করতে পারছেন না। দুদকের মামলা কোর্ট তো ধরেন সারা জেলাব্যাপী দেশের যতগুলো 64 জেলা, তার প্রত্যেকটা জায়গাতেই এই দুদকের কোর্ট আছে, কিন্তু মামলা নিষ্পত্তির বেলায় দেখা যাচ্ছে 7%। এইটি একটি ব্যর্থতা আমি বলবো। আরেকটি যদি বলেন যে এই যে ছোট ধরা হচ্ছে, বড় ধরা হচ্ছে, কাউরিটা থেকে যাচ্ছে, কাউরিটা আপনার যে নোটিশ দেওয়ার ব্যাপারে আমার কথা ছিল যে আপনারা দুর্নীতি দমন কমিশনের কাজ হবে হচ্ছে তার নিজস্ব সোর্স বেসিসে কাজ করা। পত্রিকার নিউজ থেকে নিয়ে কাজ করে প্রথমে একখানা নোটিশ দেওয়া হয়, তারপরে সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো আসে, তারপরে দেখানো হয়, মিডিয়া ট্রায়াল কমপ্লিট। তাহলে দুদকের কাজ আর কি? দুদকের কাজ তো ওইখানেই শেষ। এবং একখানা নোটিশ দেওয়া হলে সেই নোটিশ নিয়ে অবশ্যই যাবেন তিনি হাইকোর্টে, সেরকম তো লোক দুদকের হলে, কি কোনো এবং সেখানে ইন্টেলিজেন্স গেলে ইউনিট আছে stay কিনা? order হয়ে যাবে। দুদকের ইন্টেলিজেন্স ইউনিট আছে কিনা, যারা যে আপনি যে বলেন গোয়েন্দার মতো কাজ করবে, তাদের কাজ সম্পর্কে যদি একটু বলেন। ইন্টেলিজেন্স ইউনিট তো এখন গঠন করা হয়েছে বলেই আমরা জি। শুনছি, এবং সেখানে আরো নানান রকম তথ্য প্রযুক্তিও আনা হয়েছে। আমি বলেছিলাম যে দুদকের নিজস্ব সোর্স থেকে তথ্য সংগ্রহ করে মামলা করতে হবে, এবং ওই অভিযুক্ত ব্যক্তিকে ডাকা হবে সর্বশেষে। আপনি যদি প্রথমেই নোটিশ দিয়ে তাকে ডাকেন তাহলে সেই লোক অবশ্যই শেল্টার নেওয়ার চেষ্টা করবে, এবং শেল্টার নেওয়ার নানান রকম জায়গা আছে, অন্যান্য জায়গাও আছে, আদালত থেকেও অনেক সময় হয়ে যায়। সেখানে গিয়ে একটা স্টে অর্ডার হয়ে গেলে দেখা গেল যে পুরো অনুসন্ধান থেমে গেল, আপনাদের সংবাদ মাধ্যমে প্রচার হয়ে এই পর্যন্তই থাকলো আর কি। জি। জি, এইগুলোর জি, অনেক ধন্যবাদ বদিউল সাহেব। থাকুন, আমি আপনার কাছে আবারও আসবো, আরো প্রশ্ন আছে আমাদের। ওয়াদুদ ভাই, আপনি যদি একটু বলেন, আজকে দুর্নীতি প্রতিরোধ দিবস হ্যাঁ, আন্তর্জাতিক। আজকে বেসিক্যালি জাতীয় দৈনিকগুলোতেও আসছে, সব জায়গায় ফলো করে আসছে যে দুর্নীতি দিবস, বিশ্ব দুর্নীতি দিবস না, দুর্নীতি প্রতিরোধ দিবস। প্রতিরোধ দিবস। দুর্নীতি দিবস হলে তো মারা যাবো Sorry, আমরা। দুর্নীতি প্রতিরোধ দিবস। আর দুর্নীতি থামাতে হবে, এটা হলো বিশিষ্ট জনদের বক্তব্য। এবারে স্লোগানও বোধহয় এবারে যে দুর্নীতি থামান, জীবন বাঁচান। জীবন বাঁচান। কারণ দেখা যায় করোনার মতো প্যান্ডেমিক অতিমারির মধ্যেও দুর্নীতি কিন্তু কমছে না, আসলে এরকম তারা গেস করছে। কমছে না। তো সেই কারণে আজকে টিআইবি বলছে যে রাজনৈতিক সদিচ্ছার কথা কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই, যে কারণে দুর্নীতি পাহাড় সম দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতি প্রতিরোধ করা যাচ্ছে না। তারপরে আপনার হাফিজ উদ্দিন খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বলছেন ক্ষমতার লোভে রাজনীতি করলে দুর্নীতি দূর হবে না। এই সরকার তো আপনার 5 বছরের জায়গায় 15 বছর, 20 বছর, 50 বছর থাকার প্রক্রিয়া করছে। তো প্রক্রিয়া করতে গিয়ে তারা তাদের প্রধান উৎস হলো উৎস এবং ব্যবস্থাপনা মাধ্যম সিঁড়ি টিকে থাকার ব্যবস্থাপনা হলো দুর্নীতি। দুর্নীতি নিজেরা করা এবং অন্যকে ভাগ দেওয়া। যেমন ধরেন এখন এই যে মহামারীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পড়ে গেল করোনা মহামারীতে, কিন্তু দেখা গেল যে এই করোনা মহামারীতে এই যখন আপনার মাস্ক মানুষকে পড়ানোর জন্য নিশ্চিত করার প্রক্রিয়া চলছে, তখন প্রত্যেকটি ভ্রাম্যমাণ আদালত এই মাস্ক পড়ানো নিশ্চিতকরণ কাজে ব্যস্ত, বিজি। এটা একটা সাধুবাদযোগ্য কাজ। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে রাজধানীর আপনার সর্বত্র দুর্নীতি চলছে এবং দুর্নীতির মাত্রা একেবারে তৃণমূল পর্যায়ে চলে গেছে। কিভাবে দুর্নীতি হচ্ছে এটা সেটা দিয়ে? কিভাবে হলো, যেমন ধরেন ইজি বাইক, অবৈধ ইজি বাইক থেকে চাঁদাবাজি করে ইজি বাইকে চলতে দিচ্ছে, বাস, সিএনজি, তারপর আপনার আপনার টেম্পু, ব্যাটারি চালিত রিক্সা, ডিশ,
আমরা যে টেলিভিশন দেখছি ডিশের মালিকদের থেকে বা ডিশের যারা ব্যবসা করে তাদের থেকে, ইন্টারনেট প্রোভাইডার সেন্টারগুলো থেকে, এবং পুরো রাজধানী জুড়ে বসানো হয়েছে ভ্যান গাড়ির দোকান। আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন জায়গায় ভ্যান গাড়ির দোকান বসে গেছে। আপনি এই যে উত্তরা রাজুকের 17-18 এখনো চালু হয়নি মানে ব্লক, সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে প্রচুর মানে এইটা সেটা মেলার মতো রাস্তার মধ্যে বসাই দিছে। তো খবর নিয়ে জানা গেল যে তোমরা এখানে কিভাবে করো বা কিভাবে করছো, কিভাবে চালাচ্ছ, বললো স্থানীয় যারা নেতা বা স্থানীয় যারা মাস্তান তাদেরকে আমরা একটা মাসোয়ারা দেই, এটা চাঁদা দিয়ে চালায়। তো খবর নিয়ে আরো জানা যায় যে এই স্থানীয় মাস্তানরা কারা, এরা হয় স্থানীয় যুবলীগ বা ছাত্রলীগের শেল্টারে এরা এই চাঁদাবাজিটা তবে একটা দর্শকের ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরবো আবার। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? জি জি রুবাদ স্যার, আমি কিশোরগঞ্জ থেকে বলছি, অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল। জি ইকবাল ভাই বলুন। জি, আমি বলছিলাম যে দুর্নীতির কথা হচ্ছে এবং দুর্নীতির সংজ্ঞাও হচ্ছে, কিন্তু আমার একজন প্রিয় শিক্ষক অধ্যাপক রফিকুর রহমান চৌধুরী বলেছিলেন দুর্নীতি ও জীবন বুঝে, যে পেট পুড়ে ভাত খেয়ে হজম ওষুধ খাওয়া দুর্নীতি, এবং একজন রিক্সা পোলারকে, বয়স্ক রিক্সা পোলারকে তুমি বলে সম্বোধন করা সেটাও দুর্নীতি। আরেকটা কথা হলো যে শুধু রাজধানী ভিত্তিক যে দুর্নীতির কথাগুলো হয়, কিন্তু আমাদের জেলা পর্যায়ে যে দুর্নীতি তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে, উপজেলা পর্যায়ে পর্যন্ত, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত, সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? অনেক ধন্যবাদ ইকবাল ভাই আপনি আমাদের প্রশ্ন করার জন্য। আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। আজকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আমরা কথা বলছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতি নির্মূল কত দূর। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম দুর্নীতি নির্মূল আদৌ হবে কিনা। রিয়াজুল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রতি বছরই কিন্তু ছিল, সর্বশেষ যেটা নির্বাচন সেখানে বলা হয়েছিল যে দুর্নীতির বিরুদ্ধে একটা জিরো টলারেন্স, যেটা প্রধানমন্ত্রী প্রায়ই বলেন এবং উনি আন্তরিকভাবে চেষ্টাও করেন। তার ফলটা কেন আসলে আসছে না, রিয়াজ ভাই যদি বলেন। ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দকে। আমরা যে কথাটি বলতে চাই, বিশ্বের কোনো দেশ থেকে দুর্নীতি নির্মূল হয়নি। আমরা চাচ্ছি এটাকে নিয়ন্ত্রণ করতে। আমরা এই বাংলাদেশ 50 বছরে পা দিচ্ছে। দেখতে হবে এই দুর্নীতির কারণে এক সময় দেশটাকে এগোয়নি। আপনারা করে দেখবেন, একটা দল সরকারে ছিল তখন পরপর 5 বছর দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ গত 12.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমরা খুব দৃঢ়চিত্তে বলতে চাই, সরকার দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য সকল ব্যবস্থা উদ্যোগ নিয়েছেন। দুর্নীতি দমন কমিশনকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে, লোকবল দেওয়া হয়েছে, স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা যেটা দেখেছেন দুর্নীতি কমিশনের চেয়ারম্যান বা বলেছেন, ওনাদের কিছু সীমাবদ্ধতা আছে। আর আরেকটা কথা, আমরা টকশোতে প্রতিনিয়ত কথা বলি, কিন্তু লক্ষ্য করে দেখবেন আমরা গুটি কয়েক দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলি, এরা সংখ্যায় খুব কম। দেশে 17 কোটি লোক, 17 লক্ষ লোক সরকারি চাকরিজীবী, এর মধ্যে কয় হাজার লোক দুর্নীতিতে ব্যস্ত বা কয় হাজার রাজনীতি বা অন্যান্য পেশার লোক দুর্নীতিতে ব্যস্ত, এটা লক্ষ্য রাখতে হবে। আমরা বলতে চাই, হ্যাঁ আপনি বলেছেন আমাদের নির্বাচনী ইশতেহার মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স করার পর লক্ষ্য করে দেখবেন, একটি দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর সেই দলের নেতা, সেই দলের এমপি, সেই দলের মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে দুদকে যেতে হচ্ছে, তারা বিচারের আওতাধীন এসেছে। আমরা বলবো না আমরা নির্মূল করে ফেলেছি বা ফেলা যাবে, এটা বিশ্বে হয়নি। এই ব্যাপারে আমাদের সরকার কতটা সচেতন এবং বিভিন্ন সংস্থাকে সহযোগিতা করছে এটা আমাদের দেখতে হবে। কিন্তু 2-1 জন বিষয় কি করলো বা 2-4-10 জন কি করলো, এটা নিয়ে আমরা এতটাই আলোচনা করি মনে হয় সারা দেশ দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে। পাশাপাশি দেখতে হবে সরকার
আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ যথাযথ ব্যবস্থা নিচ্ছে কিনা। হ্যাঁ, চেয়ারম্যান মহোদয় বলেছেন লক্ষ্য করে দেখবেন 70% বিচার হচ্ছে। কারণ বিচারের ব্যাপার যখনই কাউকে দোষী সাব্যস্ত করা হবে, সে কিন্তু বিচারের আওতাধীন যাওয়ার পর সে একটা শেল্টার নেয়। এই ক্ষেত্রে তদন্ত বা আইন শৃঙ্খলা বাহিনীতে সাক্ষী সবুত, এই যে বিষয়গুলো, এটাতে একটু সময় লাগে। আপনি ইচ্ছা করলে একদিন ধরে পরের দিন দুর্নীতির বিচার করতে পারবেন না। এটাকে একটা প্রক্রিয়াগত বিষয় আছে, সেই বিষয়ে মনোবল, জনবল, অর্থবোধ যেটা দরকার সেটা কিন্তু সরকার দিয়ে যাচ্ছে, সে সাপোর্টটা দিয়ে যাচ্ছে। এবং আপনি বলতে পারবেন না কোনো একটি দুর্নীতির আসামির পক্ষে সরকার অবস্থান নিয়েছে। আমাদের অনেক নেতা ইদানিং নোটিশ পাচ্ছে, কমিশনে যাচ্ছে, এই ব্যাপারে সরকার থেকে কোনো সহযোগিতা দেওয়া হচ্ছে না। বরঞ্চ এটা যেন দুর্নীতির অবস্থান কমে আসে, সংখ্যা কমে আসে, সেটা সরকার চেষ্টা করে যাচ্ছে। আমরা মনে করি আমাদের রতন ভাই বলেছেন যে দেখেন এখানে অনেকে অভিযোগ করতে চান না, কেন দুর্নীতি দুইভাবে হয়। একটা হলো দুদক নিজে ট্রেস করে কোথায় কোথায় কি হচ্ছে, পাশাপাশি কেউ যদি আবেদন করে যে এই সব জায়গায় দুর্নীতি হচ্ছে, এবং দুই ব্যাপারেই কিন্তু, এবং আপনি জানেন দুর্নীতি কমিশনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তারাও চেষ্টা করে যাচ্ছে। অর্থাৎ সব দিক দিয়ে দুর্নীতি রোধ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য সকল ব্যবস্থা করা রিয়াজ ভাই, অনেক ধন্যবাদ। একজন দর্শক বোধহয় আছেন, ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজাদ বাবু বলছি লালমনিরহাট থেকে। বাবু ভাই বলুন, কি অবস্থা? বিষয়টা হলো আজকে দুর্নীতি প্রতিরোধ নিয়ে আমরা কথা বলতেছি, কিন্তু বস্তুত বাংলাদেশে কোনো দুর্নীতি প্রতিরোধের কোনো ব্যবস্থাই বর্তমান সরকার করতেছে না। এই যে আমাদের দুর্নীতি দমন কমিশন যে আছে, এটা তো একটা ঠুটো জগন্নাথ। বড় বড় রাঘব বোয়ালদেরকে আমরা দুই একজনকে নোটিশ করা দেখি, প্র্যাকটিক্যালি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আমরা দেখি না। এই ধরুন শেয়ার বাজার কেলেঙ্কারিতে যে 96,000 কোটি টাকা লুটপাট হয়েছিল, আজ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন একজনকে হাজির করাতে পেরেছে কিংবা আইনের আওতায় আনতে পেরেছে? এখানে দুর্নীতি দমন কমিশন ঠুটো জগন্নাথ, এবং সরকারও চায় না মূলত যে আসলে দুর্নীতি রোধ হোক। কারণ দুর্নীতি রোধ করলে তো আওয়ামী লীগের লোকজন এই দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে তো আওয়ামী লীগের লোকজনের নামই আসবে। জি, অনেক ধন্যবাদ না, বাবু ভাই দেখুন, লালমনিরহাট থেকে। দুর্নীতি প্রতিরোধে আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে, সামাজিকভাবেও প্রতিহত করতে হবে। আর আপনি যে কথাটি বললেন যে সরকার ব্যবস্থা নিচ্ছে না, আমি কিন্তু বলেছি সরকার সকল ব্যবস্থা নিয়েছে, এবং আমাদের দলের অনেক নেতা কর্মীও দুর্নীতি দমন কমিশনের আওতায় এসেছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা কিন্তু বলা যাবে না যে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, কেন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তারা তদন্ত করে বের করছে কারা কি করছে, এবং যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। জি, আমাদের সঙ্গে আছেন ফখরুল ইমাম এমপি। যদি একটু বলেন ফখরুল ভাই, আমরা দুর্নীতি দমন কিংবা দুর্নীতি নিয়ন্ত্রণ নিয়ে কথা বলছিলাম আজকে বিশ্ব দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে। ফখরুল ইমাম এমপি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। যারা আলোচনায় অংশ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিজয়ের এই মাসে দুর্নীতির উপরে আলোচনা, আসলে আমরা এখানে ফাইন্যান্সিয়াল দুর্নীতিটারে বেশি অগ্রাধিকার দিচ্ছি। মানিটারি দুর্নীতি, পয়সা করি দুর্নীতি তো ব্যাপক অর্থে। এখন আমাদের সংবিধানের বাইরে বা আইনের বাইরে যাই করা হবে সেটাই দুর্নীতি। এখন আপনি এখন তো দুর্নীতি আপনার যারা চাকরি করে, যারা চাকরি দেয়, যারা একটা পুলিশে গেলেও আপনার চাকরি দিতে 10 লাখ টাকা লাগে, এটা দুর্নীতি একরকম। আবার কিছু দুর্নীতি আছে যে আপনার টাকা পাচার করে দেয়। এই পর্যন্ত 6,00,000 কোটি টাকা বিদেশে চলে গেছে। এটা কিন্তু সবাই জানি, আমরা জানি মানে কি, আমরা সবাই সবসময় সংসদে বলি এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু প্রতিরোধটা কি? এই যে পানামা পেপারস বেরোলো, পানামা পেপারস আমাদের এখানে নাম আসে নাই, কিচ্ছু করা হয়নি। আমাদের এখানে ব্যাংক লুট হয়ে গেছে না, আজ পর্যন্ত কিছু হয় নাই। এখন অনেকে এক দুর্নীতি দমন কমিশনের এক চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে নিজেই বলেছিলেন যে আমার মানে নখ আর দাঁত ছাড়া আমি বাঘ। ব্যাপার হলো যে স্বাধীন দুর্নীতি কমিশনকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয় কিনা, এটা একটা কোশ্চেন আছে।
আর দুর্নীতির ব্যাপক প্রসার, দুর্নীতিটা কিন্তু এই কোভিডে আরো বেড়ে গেছে, যেখানে আমাদের কমার কথা ছিল। কোভিডে আপনার দুর্নীতি এখন যে ব্যাপারটা হয়েছে, এখন তো ট্রানজেকশনও কম, এখন পয়সা কড়ির লেনদেনও কম, ব্যবসা বাণিজ্য কম, তারপরেও যে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই দুর্নীতি করছে। এটা যে সরকার কিছু করতে পারতেছে না তা নয়, সরকারের সদিচ্ছা থাকার পরেও এই দুর্নীতিগুলো হয়ে যাচ্ছে। বাইরে বিদেশে টাকা পাঠাচ্ছি, আমরা সবাই জানি লেজিসলেশনের মধ্যে দিয়ে দুর্নীতি হচ্ছে। টাকা আমরা ইনভয়েস করতেছি, ওই ইম্পোর্ট করি কি এক্সপোর্ট করি, আন্ডার ইনভয়েসিং করি, আমরা ওভার ইনভয়েসিং করি। এটা কিন্তু যে ডিপার্টমেন্টে যায় তারা কিন্তু জানে, তারা সহযোগিতা করে দুর্নীতির জন্য। এখন দুর্নীতিটা তো আপনার, আমি কি বলবো, সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। এখন থেকে না, আমি এই সরকারের কথা বলছি না, এই যে আমাদের 50 বছর হয়েছে, আপনার মনে আছে বোধহয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 3.5 বছরের মাথায় শেষের দিকে অনেক দুর্নীতির বিরুদ্ধে উনি জেহাদ ঘোষণা করেছিলেন। উনি বলেছিলেন যে আমাদের এখানে যারা এই যে ট্যাক্সের টাকায় চলে, তাদের টাকা দিয়ে বেতন হয়, তোমরা দুর্নীতি করে খেয়ে ফেলবা। কিছু সংখ্যক লোক আছে যারা দুর্নীতি করে দেশকে ধ্বংস করে ফেলে, তাদেরকে আমি এবার জিহাদ ঘোষণা করলাম। বলেছেন চাটার দল চাটে খেয়ে ফেলছে। তো দুর্নীতিটা এই ধরেন আমাদের, কি বলবো আমি, এই যখন এই স্বাধীনতা আমরা পেয়েছি তারপরের থেকেই দুর্নীতি, ও পাকিস্তান আমলও ছিল দুর্নীতি। তো দুর্নীতির এখন যে নেচারটা হয়েছে দুর্নীতির নেচারটা, কিন্তু দুর্নীতিটা যদি আমরা ব্যাপক অর্থে ধরি তাহলে মনে করেন ছোটখাটো জিনিস। দুর্নীতি কত টাকা চুরি করলে আপনি দুর্নীতি বলবেন? এই যে স্পিড মানি বলে, আমাদের মোহিত সাহেব বলে গেছিলেন এক অর্থমন্ত্রী, যে কোনো ফাইল একটু স্পিডে করতে গেলে বা কাউকে একটু আমার কাজটা একটু অগ্রাধিকার পাইতে গেলে আমি স্পিড মানি দিই, মানে কিছু পয়সা করে দিই, ফাইলটা আমার নড়ে। এই দুর্নীতির অনেক ভাগ আছে। যে দুর্নীতিগুলা, পয়সাগুলা, আপনি ঠিকই বলেছেন, প্রথমে আপনি একটা কথা বলেছিলেন যে দুর্নীতি করে যদি আমরা পয়সাটা বাইরে নিয়ে যাই সেটা কিন্তু মারাত্মক ক্ষতি, ডাবল ক্ষতি। দুর্নীতি করে যে পয়সাটা কামালাম সেটা বাইরে নিয়ে গেলাম, মানে এই দেশের একটা সর্বনাশ হলো। আর যদি দুর্নীতি করার পরেও এই দেশে টাকাটা থাকে, তবে মানুষের এই টাকাটা রোলিং হয়। এবং সরকারও একটা নিয়ম করেছে 10%। এই যে বলা হয় যে এই যে সুইস ব্যাংকে প্রচুর টাকা আছে বাংলাদেশিদের, তো এইগুলো কি কোনো ফেরত আনা, তালিকা করা কোনো সুযোগ আছে কিনা, এরকম কোনো তথ্য আছে? সুযোগ তো আছেই। আপনি যখন এই যে 2টা পানামা পেপারের আগেও কতগুলো পেপার বের হয়েছিল, একদম বাই নেমে এসছে, আমরা সবাই জানি। বলা হচ্ছে সিঙ্গাপুরে 6,000 কোটি টাকা পাওয়া গেছে, কেউ মালিকানা দাবিও করছে না। 8,000 কোটি টাকা। আর কিংবা ইভেন আপনার দলের যে নেতা হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে অনেক কথা চালু ছিল যে সুইস ব্যাংকে তার প্রচুর টাকা আছে, সেগুলো আমরা শুনেছি। আর উনি তো মারা গেলেন, টাকাগুলো কি হবে এটাও মানুষ জানতে চায়। না, আমাকে বলতে দিতে হবে, একটু যদি বলেন আপনার নেতা সম্পর্কে। এরকম প্রচুর লেখালেখি আমরা বহু পড়েছি সুইস ব্যাংকের টাকা পয়সা নিয়ে, সেগুলি কোথায় গেল আসলে? এখন বাজেট হচ্ছে 6.5 লক্ষ টাকা। জি, 6.5 লক্ষ কোটি টাকা। আর এরশাদ সাহেবের আমলে বাজেট ছিল কয়েক হাজার কোটি টাকা, 60,000 70,000 কোটি টাকা। আর এরশাদ সাহেব যখন ক্ষমতা ছেড়ে দেন, তখন ফেয়ার একটা কোম্পানি আছে, তাকে দিয়ে এই আওয়ামী লীগ এবং বিএনপি দুইজনই একাধারে ফ্যাক্স ওই কোম্পানিকে দিয়ে দুর্নীতির অনেক চেষ্টা করেছে ধরার জন্য, কিন্তু পায় নাই। এখন কথা হচ্ছে যে এখন তো দুর্নীতিটা ক্রমেই পরিসংখ্যানটা বাড়ছে, টাকার অঙ্কটা বাড়ছে। ফখরুল ভাই অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন, আমি আবারও আসবো আপনার কাছে, ফিরে আসবো, আলোচনা আমাদের সময় আছে। রতন ভাই যদি একটু বিস্তার করেন, অনেকগুলো প্রসঙ্গ ইতিমধ্যে আলোচিত হয়েছে। এর মধ্যে দেখুন কয়েকটা জিনিস আছে যে আমরা দুর্নীতি বলতে আর্থিক দুর্নীতিটা যেমন বুঝি, আর্থিক দুর্নীতির জন্যই বাকি সব দুর্নীতিগুলো হয়। যেমন কেউ যদি জায়গা দখল করে, সেটা কেন? সেটা জায়গার দাম বেশি বলেই সে জায়গাটা দখল করে। আমাদের একজন সাংসদ নাকি 54 একর জায়গা দখল করে বসে আছে, তো তিনি সংসদ সদস্য, তাকে কিছু করতে পারছে? অথবা আরেকজন সংসদ সদস্য, সে নাকি বিদেশে টাকা মানে লোক পাঠাতে গিয়ে, সে তো লোক পাঠিয়েছে কেন? টাকার জন্যই তো, শত শত কোটি টাকার ব্যাপার তার সঙ্গে যুক্ত হয়ে আছে। কিংবা আমরা এরকম দেখছি যে 20 জন সংসদ সদস্যের বিরুদ্ধে নাকি দুদক নোটিশও পাঠিয়েছে। এগুলো আমরা দেখছি।
এখন অনেক সময় বলে না যে যদি মানুষের ক্ষোভটাকে প্রশমিত করতে চাও অথবা বাইপাস করতে চাও তাহলে একটা কমিটি করে দাও। কমিটি করে দিলে, এবং সবচেয়ে ভালো হয় যদি তদন্ত কমিটি করা যায়, তাহলে কিছুদিন পরে আরেকটা কমিটি হবে, যে তদন্ত কমিটির রিপোর্টটা খুঁজে বের করবার জন্য আরেকটা কমিটি করতে হবে। এইরকম করে করে একটা সময় ক্ষেপণ করার কৌশলটা আমরা দেখি। তাহলে এখন আমাদের সংসদ সদস্য তো অনৈতিক কাজ বলি বা নৈতিক স্খলনজনিত অপরাধী হলে তার সংসদ সদস্য বাতিল হয়ে যাওয়ার কথা। তো যিনি মানব পাচার, বিদেশে টাকা পাচার এবং দেশের অভ্যন্তরে তার আত্মীয় এবং ঘনিষ্ঠ আত্মীয়র নামে টাকা রাখা, এত কিছুর পরেও কি তার নৈতিক স্খলন হলো না? তো মানুষ বলবে তাহলে মানে ও আচ্ছা সংসদ সদস্য হলে এরকম। আবার দেখুন সংসদ সদস্যদের পুরস্কৃত করার কি বিষয় আছে, 20 কোটি টাকা করে থোক বরাদ্দ করার জন্য তাদেরকে টাকা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে 300 সংসদ সদস্যের জন্য প্রায় 6000 কোটি টাকার উপরে আছে। এই টাকাটা কিভাবে ব্যয় হয়, কোথায় ব্যয় হয় এবং তার হিসেবটা কি? আচ্ছা, তারপরেও আরও একটা জিনিস দেখুন যে আমাদের বাজেট দিয়ে কিন্তু আমাদের দুর্নীতিটা বোঝা যাবে না, কারণ বাজেট তো হয় আমাদের ট্যাক্সের টাকায়, কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তো জমি জমার দাম, দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বিদেশে লোক পাঠানো, দুর্নীতির সঙ্গে যুক্ত আছে যে আমাদের নিয়োগ বাণিজ্য, এমনকি আমাদের মনোনয়ন বাণিজ্য পর্যন্ত। আমাদের এবার সংসদ সদস্য এবং তার স্ত্রী দুইজনেই সংসদ সদস্য হওয়ার সময় যেটা বোঝা গেল যে মনোনয়ন বাণিজ্যের সময় তারা বেশ ব্যাপক পরিমাণ টাকা পয়সা তারা দিয়েছিলেন, এবং এটা ওপেন সিক্রেট। তাহলে এই যে জিনিসটা ওপেন সিক্রেট, সেটা নিয়ে এবার এত সিক্রেসি কেন? সেটাকে ওপেন সিক্রেট সেটাকে কেন আমরা ধরতে পারি না? তার মানে দুর্নীতির সঙ্গে ক্ষমতার এমন দারুণ একটা মেলবন্ধন আছে যে আমি দেখতে পারবো কিন্তু ধরতে পারবো না। আমি এটা বুঝতে পারবো এবং বুঝে আমি ভয় পাবো যে এরা এত দুর্নীতিবাজ মানে এত ক্ষমতাশালী, তার গায়ে হাত দেওয়াটা এত সহজ হবে না। ফলে আমাদের এখানে দুর্নীতির সঙ্গে ক্ষমতার মেলবন্ধনে মানুষ অসহায় হয়ে পড়ছে এবং এই দুর্নীতিবাজদের তারা চাপে পড়ে যাচ্ছে। আর একটা ছোট্ট জিনিস বলে আমি আমার কথাটা শেষ করি, সবচেয়ে বড় দুর্নীতিটা কোথায় হয়? যেমন ধরুন আমাদের কৃষিক্ষেত্রে এখন লালমনিরহাটে 1 কেজি মূলা বিক্রি হচ্ছে যেখানে 1.5 টাকায়, সেই মূলাটা কি কারণে ঢাকায় এসে 40 টাকা হয়? কারা কারা করেন? এর ভাগ কোথায় কোথায় যায়, কেমন করে যায়? এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাগটা কীরকম? কিংবা যে আলু হিমাগারে রাখলাম 12 টাকায়, সেই হিমাগারের বিদ্যুৎ খরচ, তারপরে আলুর পরিবহন খরচ সব মিলে এটা 18 টাকা 90 পয়সার বেশি পড়ার কথা না। সরকার নিজেই শতপ্রণোদিত হয়ে 35 টাকা দাম করে দিলেন, তারপরে বাজারে আলুটা পাওয়া যাচ্ছে না। কিংবা যে পেঁয়াজ, সে পেঁয়াজ আমাদের দাম কত বাইরে আর দেশে মানে মজুদ কত, তার দামটা এরকম হয় কেন? আমাদের চালের দামটা এত মানে অস্বাভাবিকভাবে বেড়ে যায় কেন এই করোনার সময়? আর এই করোনার সময় যখন মানুষের সবচেয়ে বেশি তারা অসহায় অবস্থা ছিল, সেই সময় মাস্ক থেকে শুরু করে স্যানিটাইজার পর্যন্ত সমস্ত ক্ষেত্রে যা হলো সব আমরা দেখলাম, দেখে শেষ পর্যন্ত কি ভাই কিছু আর করার নাই, এরকম একটা অসহায়ত্বের মধ্যে মানুষকে ফেলে দেওয়া হয়। ফলে দুর্নীতির সঙ্গে ক্ষমতার সম্পর্ক যেমন যুক্ত, আর দুর্নীতির সঙ্গে মানুষের অসহায়ত্বটাও যুক্ত হয়ে আছে। অসহায় মানুষ হাহাকার করতে পারে কিন্তু কিছু করতে পারে না। এইটার বিপরীতে একটা গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, জবাবদিহিতার জায়গাটা দরকার। ওই যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, এইটুকু যদি অন্তত কার্যকর করা যেত, যে সংসদ সদস্য হবার সময় আপনার কত সম্পদ ছিল, 5 বছর পরে কত সম্পদের মালিক হয়েছেন, আর আপনি যখন চাকরিতে ঢুকেছিলেন আপনার শ্বশুর কত বিত্তবান ছিল, যে আমাদের বেশিরভাগ মানে আমলাদের শ্বশুররা খুবই বিত্তবান, টাকা পয়সাগুলো শ্বশুর, শালিকা, শ্যালক এদের নামেই থাকে ফ্ল্যাটগুলো। ফলে এই যে আমাদের একসময় রাজকন্যা এবং অর্ধেক রাজত্ব পাওয়ার ব্যাপারটা ছিল, তো এখন বেশিরভাগ আমাদের বড় বড় আমলাদের তারা সবাই ওই রাজকন্যাও পান এবং পুরো রাজত্বই পান। তো ফলে এগুলোকে যদি একটু ধরতে পারতাম যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, সংবিধানের অন্তত এই কাজটা সবার ক্ষেত্রে যদি প্রযোজ্য হতো, জবাবদিহিতা যদি থাকতো, তাহলেও দুর্নীতিকে একটা লাগাম পরানো যেত। অনেক ধন্যবাদ। অদূত ভাই যদি একটু বলেন। আসলে দুর্নীতি তো ওই যে মানে সবাই বলেন, যে এমপি সাহেব বললেন বা অন্যরাও বললেন, আসলে দুর্নীতিটা শুধু আমরা অর্থের মানদণ্ডে বিচার করি, কিন্তু দুর্নীতিটা আজকে দেশে এমন একটি অবস্থায় চলে গেছে, এটা করোনা ভাইরাসকেও অতিক্রম করে ফেলছে। করোনা ভাইরাসের জন্য আজকে বিভিন্ন অভিজ্ঞ বিশেষজ্ঞরা বলছে যে দেশের 50% লোকের মধ্যে করোনা ভাইরাস, 50% লোক এফেক্টেড। হয়তো পরীক্ষা অভাব আছে বা পরীক্ষা হয় নাই, কিন্তু দুর্নীতি কিন্তু 90+% মধ্যে ঢুকে গেছে। সেটাই যে ছোট ছোট মানুষের মানবাধিকারের উপর আঘাত, হিউম্যানিটির উপর আঘাত, মানুষের অনুভূতি মূল্যবোধের উপর আঘাত, এগুলোর মধ্যে দিয়েও কিন্তু দুর্নীতি করছে না। এখন তো করোনার যেমন ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে, দুর্নীতির কোনো ভ্যাকসিন আছে কিনা আসলে? হ্যাঁ, আমরা তো উপলব্ধি করছি যে আসলে করোনার ভ্যাকসিনের আগে দুর্নীতির একটা ভ্যাকসিন জরুরি হয়ে পড়েছে। আর সেটা যেহেতু বিশ্বব্যাপী জাতীয় একটি বিশ্ব দিবস আছে, সেই হিসাবে এই ব্যাপারে আমার মনে হয় একটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, করা উচিত। আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই যে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর আপনার প্রায় আপনার
36টি গত অর্থ বছরে 36টি প্রতিষ্ঠানের মোট লোকসানের পরিমাণ 4,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর লোকসানের বড় কারণ অনিয়ম, অদক্ষতা ও দুর্নীতি। এছাড়া চরম অব্যবস্থাপনা ও আমলাতান্ত্রিক জটিলতা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার অকার্যকর করে তুলেছে। যেমন টেলিটক আমাদের একটা টেলিফোন অপারেটর, এটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত। সরি, অথচ আপনার গ্রামীণ টেলিফোন এবং আপনার রবি টেলিফোন বছরে অর্থ বছরে 1,000 কোটি টাকা লাভ করছে। আর আমাদের 2019 এবং 20 অর্থ বছরে এই টেলিটক সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান টেলিটক কি করলো, 269 কোটি টাকার লোকসান দিয়েছে। তাহলে আমরা কি ভাবতে পারি? এই তথ্যটা কোত্থেকে দিলেন? এই তথ্যটা কোথেকে দিলাম? তথ্যটা বলেন, এই সোর্সটা বলেন আমাকে। এই তো তথ্যটা পত্রিকা আছে। পত্রিকা না, অন্য কি সোর্স আছে? টিআইবি ছাড়া সোর্স কিভাবে আসবে? সোর্স তো এইভাবে আসবে, কোন গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে আসবে। ভিত্তি নেই আমাদের টেলিকমিউনিকেশন সেক্টরে। দৈনিক রূপান্তর 6 ডিসেম্বরে নিউজ করতে ফলো করে। নিউজ তো বলতে পারেন না। আর নিউজ তো এমনি হয়নি, আমাদের এই ধরনের টেলিকমিউনিকেশনে কোনটি সংস্থায় লজিক শুনেন, আপনি আমার কথার মধ্যে তর্ক করেন না। পত্রিকা বললে তো হবে না। আমি রেফারেন্স দিয়ে কথা বলছি। অনেকে শুনছে আপনি ভুল তথ্য দিচ্ছেন। আমি ভুল তথ্য দিচ্ছি, আপনি বলেন যে এটা কিভাবে ভুল, আপনি প্রমাণ করেন। ভুলটা আপনি প্রমাণ করেন। আমি জানি লাভজনক প্রতিষ্ঠান, আপনি প্রমাণ করেন না। না। আমি একটু বলি, আমরা এর আগে প্রোগ্রাম করেছি, তথ্য পাওয়া গেছে টেলিটক একটা লোকসানি প্রতিষ্ঠান এবং তারা সেই টেলিরেগুলেটরি কমিশন, হ্যাঁ এখন বিটিসিএল, এটা একটা পার্ট। আপনি আমার মনে হয় এবং মন্ত্রী কিন্তু লোকসানের কারণও ব্যাখ্যা করেছেন। আপনি আপনার বক্তব্যের এই সময় তথ্য ঠিক আছে, আপনি একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, আপনি আমরা আপনার কয়েকদিন আগে বক্তব্যের করেছি সময় টেলিটকের আপনি লোকসান আপনার আছে। বক্তব্যের সময় আপনি জি। প্রমাণ করেন যে দুর্নীতি হয় না, মিনিস্টার নিজে বলেছেন যে তিনি কেন লোকসান সে ব্যাখ্যাও তিনি করেছেন। হয়নি, আপনি বলেন। জি প্লিজ। আমি তো এটা রেফারেন্স দিচ্ছি দৈনিক রূপান্তর 6 ডিসেম্বরে পত্রিকা আসছে। এরপর আসে যে আমি গদবাধা দুর্নীতির বাইরে কথা বলছি। আজকে আমাদের বিজয়ের মাস, আমাদের একটা চেতনার মাস, যে চেতনা নিয়ে আমরা গর্ব করি, যে চেতনাকে অস্ত্রের মতো আজকে আমরা কারাগারি করছি। এই চেতনা কে দখল করবে? এই চেতনা কি আওয়ামী লীগ দখল করবে? আওয়ামী লীগ তো অলরেডি দখল করে আছেই। স্বাধীনতার বিজয়ের চেতনা, যুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। আর বিএনপিও বলছে যে আমরা তো মুক্তিযোদ্ধার দ্বারা সৃষ্ট দল, আমরা ওই চেতনায় বিশ্বাস করি, চেতনার দল আমরা চেতনার পক্ষের দল না। আজকে সেরকম একটা মাসে আপনি ধরেন টিন সার্টিফিকেট অনুযায়ী, আপনার আমাদের এই যে মানে আইডি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেখা যাচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক যাদের মুক্তিযুদ্ধের সময় বয়স হয়নি এমন 2000 বীর মুক্তিযোদ্ধা আপনার ভাতা পাচ্ছে, বয়স তাদের 50-এর নিচে। সেই অনুযায়ী এদের কারো বয়স জন্ম হয়েছে 1982 সালে। এরা কিন্তু আপনার মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাচ্ছে, এদের সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার। আর কারো বয়স 91 সালে। তো 91 সালে যদি বয়স হয় আর জন্ম হয়, 71 যুদ্ধ হলো কিভাবে? 71 যুদ্ধ হলো কিভাবে? তাহলে আমরা তো এই বর্তমান সরকারের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যুদ্ধ এবং যুদ্ধের চেতনার ইতিহাসকে আমরা কলঙ্কিত করে দিচ্ছি এবং এটাকে বিকৃত করে ফেলতেছি। যে তাহলে তো বোঝা যাচ্ছে যে 91 সালের পরে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, অথবা 1982 সালের পরে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। তা না হলে আমরা কি করে বর্তমান মন্ত্রণালয় আপনার এই করলো বা এইভাবে এদেরকে সার্টিফিকেট দিল, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সার্টিফিকেট দিয়ে এইভাবে আপনার এসব করছে। আজকে সিটি কর্পোরেশনের অবৈধ দোকান উচ্ছেদ চলছে ঢাকা শহরে এবং ব্যবসায়ীরা আপনার আন্দোলন করছে। এখানে প্রশ্ন হলো যে ব্যবসায়ীরা বলছে যে আমরা এই সকল দোকান টাকা নিয়ে বরাদ্দ নিয়েছি, টাকা দিয়ে কাকে? সদ্য বিদায়ী মেয়রকে টাকা দিয়ে বা পরিষদকে, মানে সিটি কর্পোরেশনকে টাকা দিয়ে আমরা নিয়েছি। তাহলে এখন তাদের দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন দেখা গেল, হিসাব করে দেখা গেল 200 কোটি টাকা, 200 কোটি টাকা নাই। তাহলে এই যে পাবলিক যে 200 কোটি টাকা দিলে 200 কোটি টাকা কার পকেটে? এটা কি সদ্য বিদায়ী মেয়রের পকেটে গেল? জি অদ্ভুত ভাই, ধন্যবাদ। একজন দর্শকের ফোন নিয়ে আমি আপনার কাছে ফিরে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। কে বলছেন? জি, আমার নাম নজরুল, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে এই যে বিভিন্ন সময় দেখে আসছি যে এই যে অ্যাডহক বেসিসে দুর্নীতিবাজদেরকে ধরা না ধরা, ছেড়ে দেওয়া, বিচার হওয়া, এই যে সিস্টেমটা, এটা কতটা ইফেক্টিভ সিস্টেম যে আমরা আসলেই সত্যিকার অর্থে দুর্নীতিটাকে আমরা দমন করতে চাচ্ছি কিনা, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার
আমাদের সমাজে যারা দুর্নীতিবাজ তাদেরকে যে আমরা আপনার সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, বিভিন্ন ভাবে তাদেরকে আমরা মনে হয় ডিরেক্টলি ইনডিরেক্টলি তাদেরকে প্রমোট করি, তার সাথে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া নেওয়া থেকে শুরু করে সমাজে তাকে বিভিন্ন পদ পদবি, মসজিদ কমিটি, রাজনৈতিক দলের সদস্য, এই যে সামগ্রিক ভাবে তাদেরকে আমরা প্রমোট করার যে একটা ব্যবস্থা, এই সিস্টেম চলমান থাকলে সত্যিকার অর্থে আমরা যে দুর্নীতি নির্মূল করতে চাই, এটা আমার কি স্ববিরোধী বা এরকম মনে হয় কিনা, এই বিষয়টা আমরা সবসময় দেখে আসছি। কোন পার্টিকুলার সরকার বলে কথা না, বিভিন্ন সরকারের সময় এটা না। অনেক ধন্যবাদ নজরুল ভাই, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আমার প্রথম প্রশ্ন দেওয়ার ব্যাপারে আমাদের সঙ্গে দুদকের সাবেক মহাপরিচালক, আপনি যদি একটু বলেন, এই যে ধরা হয়, ছাড়া হয়, যে আলোচনা আপনি শুরু করেছিলেন, যে এইটা কি তাদের মানবাধিকার লঙ্ঘন কিনা, যে কেউ অভিযোগ করলে তাকে নোটিশ দিয়ে একটা মিডিয়া ট্রায়াল হয়ে গেল, তারা তো নিজেরা যাচাই বাছাই করে দেখবে যে অভিযোগটা ভ্যালিড কিনা, তারপরেই তো তাদেরকে ডাকবে। এবং যখন কাউকে ডাকে সে যদি ইনোসেন্ট হয়, মিডিয়া এমনভাবে প্রচার করে, সে কিন্তু সামাজিকভাবে আসলে ছোট হয়ে যাচ্ছে, দুর্নীতিগ্রস্ত হচ্ছে। এখান থেকে বেরোনোর উপায় কি? তার হিউম্যান রাইটস এটা ভায়োলেট হচ্ছে কিনা? আমি সেটার জন্যই দুদকে আমি আগেও বলেছি এবং আসবার সময়ও আমি আমার সেই প্রস্তাব দিয়ে এসেছি যে এই মানে এতে করে মানুষ হেনস্থা হয় এবং তাতে করে আসল কাজটা হয় না। যেটা হয়, দর্শক যেটি বললেন, মানে আমরা ছোটবেলায় যেমন আপনার ওই যে চোর পুলিশের খেলা খেলতাম আর কি, সেই রকম অবস্থাটা দাঁড়িয়েছে আর কি। আসলে কি হচ্ছে, ধরেন বলা হলো যে ৭৭% সাজা হচ্ছে, তাই না? তো এই ৭৭% সাজাটা কত দূর পর্যন্ত হচ্ছে, মানে আপনার আরেকটা পার্সেন্টেজের হিসাব করার দরকার, যে যারা সাজাপ্রাপ্ত সাজা পেয়েছেন তারা কত দূর পর্যন্ত সাজা খেটেছেন। এটা কি আছে? এটার কোনো পার্সেন্টেজ নেই, আপনি পাবেন না পরিসংখ্যান, খুব কম ২-১ জনকে পাবেন। অর্থাৎ আপিলে গিয়ে আটকেছে, আপিলের পরে গিয়ে আবার আপনার সুপ্রিম কোর্টে আপিল বিভাগে গিয়ে আটকে গেছে এবং তারপরে একটি সময় ওই ভদ্রলোক সাজা নিয়েই হয়তো মারা গেছেন, কিন্তু তাকে শেষ পর্যন্ত খাটানো আর যায়, মানে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর যে সাজা খাটা, সেরকম সংখ্যাটা পেলে ভালো হতো। জি জি। আরেকটি বলি যে আপনার অনেকে আছেন যে হয়তো সাজা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সাজা সাসপেন্ড করে রাখা হচ্ছে, সাসপেন্ড করে রেখে উনি দিব্যি নির্বাচন করছেন, এখানে কোনো বাধা নেই। আমি বলতে চাইছি যে আজকে ভালো হয়েছে যে আজকে এখানে বিজ্ঞ রাজনীতিবিদগণ আছেন, মাননীয় সংসদ সদস্যগণ আছেন, আগামীতে যারা সংসদ সদস্য হবেন তারা আছেন, অর্থাৎ যারা দেশ পরিচালনা করবেন। শুধু দেশ শাসনের কথা ভাবলে হবে না, দেশ পরিচালনার কথাটা ভাবতে হবে, এবং দেশ পরিচালনায় যদি আসেন তাহলে কিছু নতুন জায়গায় কাজ করবার আছে। সেটি প্রথমটা হচ্ছে যে ধরেন দুর্নীতি দমন কমিশন বানিয়েছেন, তারা কাজ করবে, কাজ করে ধরে নিয়ে কোথায় দেবে? আদালতে। শেষ পর্যন্ত তো আদালতে গেলে কয় বছরে নিষ্পত্তি হবে? তাহলে আপনাকে আগে আদালতের জায়গাটাকে পরিষ্কার করতে হবে, যাতে করে বিচারটা দ্রুত হয় এবং শেষ পর্যন্ত হয় ওই যিনি সাজা পেলেন তিনি যেন জীবিত অবস্থায় সাজাটা খেটে যেতে পারেন। এবং আরেকটি হলো যে সাসপেন্ড করার ব্যাপারটা থাকবে না, সাসপেন্ড হবেন যার বিরুদ্ধে অভিযোগ হবে তিনি সাসপেন্ড হবেন। তিনি যদি এমপি মহোদয় হন তারও সাসপেনশনে থাকার দরকার, একজন সরকারি কর্মচারী যেমন সাসপেনশনে থাকে তেমনি সাসপেনশনে থাকবে। আরেকটি হলো যে যদি সাজা প্রাপ্ত হয় তাহলে আপনি যাবজ্জীবন না করেন, ২০ বছরের জন্য তার নির্বাচনের অযোগ্যতা করেন। আমি বলছি যে এটা সকল রাজনীতিবিদদের জন্যই ভাবতে হবে। মইদুল সাহেব, আপনার কাছে আমি থাকবো, একটা দর্শকের ফোন নিয়ে আমি ফিরে আসি। এই বিষয়টা আমাদের আরপিতে নির্ধারিত করা আছে। প্রিয় দর্শক, আপনি যদি পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি রাখেন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি আজাদ রহমান, ঢাকা থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমার দেশের আমার কুমার খেটে খাওয়া মানুষ দিনমজুর দুর্নীতি করে না, দুর্নীতি করে সমাজের উচ্চ শিক্ষিত সমাজের শিক্ষিতরা। তাহলে আমাদের দেশে শিক্ষিতের যে হার বাড়তেছে, এই জন্য কি পাল্লা দিয়ে দুর্নীতি বাড়তেছে? তো এটার অবসান কোথায়? এটা আমার প্রশ্ন। মইদুল সাহেব যদি বলেন যে প্রশ্ন এর আগে করা হয়েছিল যে সামাজিকভাবে দুর্নীতিবাজদেরকে বয়কট করা, আমাদের সমাজের মধ্যে কি আছে কিনা, যে দুর্নীতিবাজ হয়ে যদি পয়সা করতে পারে তার সঙ্গে সখ্য করা, সম্পর্ক করা, বিয়ে দেওয়া, সবই চলছে। এগুলো সবাই বলছেন, এগুলো কোনো কার্যকর পদক্ষেপ নয় যে আমি সামাজিকভাবে, ধরেন আমি ব্যক্তিগতভাবে বয়কট করতে পারি, আরেকজন করলেন না, সেটা নয়। আমি বলছি রাষ্ট্রীয়ভাবে কার্যকর কিছু পদক্ষেপ নেওয়ার আছে। যেমন ধরেন
বিচারটাকে আপনি যদি দ্রুত করতে চান তাহলে যে অর্থ যোগান লাগবে, এই তো বলতে চাচ্ছেন। অর্থটা কোথা থেকে আসবে? আমি দিচ্ছি অর্থ। দুদকের যেই সমস্ত মামলা, সেইগুলোতে যেই পরিমাণ জরিমানা হয়, যেই পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত হয়, আপনার সেই অর্থটা আদায় করে কাজে লাগান, তাহলেই তো বাজেটের টাকাটা চলে আসে। কিন্তু তা তো হয় না। একটা সাজা হচ্ছে, আপিলে গিয়ে স্টে হয়ে গেল, তারপরে সেই ভদ্রলোক যতদিন জীবিত থাকছেন ততদিন পর্যন্ত তার কিছুই করা যাচ্ছে না, তার সম্পদ ওই মানে নামে মাত্র বাজেয়াপ্ত থাকছে, কিংবা জরিমানা নামে মাত্র থাকছে, আদায় তো হচ্ছে না। আপনি দ্রুত করে যদি এটা আদায় করতে পারেন তাহলে আপনার এই বাজেটেরও কোনো অসুবিধা হবে না। এইভাবে করলে আপনি শেষ পর্যন্ত যেতে পারবেন। এবং দুর্নীতি ধরেন সব জায়গাতে, যেটা নানান রকম কথা বলছেন, বড় দুর্নীতিটা হলো আর্থিক। আপনি যদি আর্থিক দুর্নীতিটাকে ধরতে পারেন, আর্থিক ক্ষমতা পেলে মানুষের, মানে যারা দুর্নীতি করেন বাকিগুলো এই আর্থিক ক্ষমতা দিয়েই করেন। আর্থিক ক্ষমতা পেলে আপনার রাজনৈতিক ক্ষমতাও তো পাওয়া যায়, আবার রাজনৈতিক ক্ষমতা পেলে আর্থিক দুর্নীতি করারও ক্ষমতা পাওয়া যায়। সুতরাং দুর্নীতি যদি বলেন তাহলে আপনি আর্থিক দুর্নীতিটাই ধরেন। আজকে যারা অনেকেই বলছেন যে এই দুর্নীতি করার টাকা যদি দেশে রাখা যায়, না দেশে রাখা তো যাবে না। আমি তো বলছি যে ওই যে এখন যেটা করা হয়েছে যে ধরেন কত 10% ট্যাক্স নেবেন, আরে ওইটা 10% ট্যাক্স তো রাষ্ট্রের প্রাপ্য না, রাষ্ট্রের তো প্রাপ্য গোটাটাই। কারণ আপনার বলা হয়েছে যে সংবিধানে যে অনুপার্জিত অর্থ কেউই ভোগ করতে পারবেন না, তাহলে কে ভোগ করবে? এটা তো রাষ্ট্র ভোগ করবে। তাহলে রাষ্ট্রের তো 100% নেওয়ার কথা, 10% কেন তুষ্ট থাকছেন? এই যে ধরেন ছাড় দেওয়ার ব্যাপার স্যাপারগুলো, এইগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। যদি বলেন একটা এখন বলা হচ্ছে কি যে দুর্নীতি একটা বৈশ্বিক সমস্যা, না বৈশ্বিক এই অর্থে বলতে পারেন যে বিশ্বব্যাপী এক ধরনের কারবার চলছে কি, ধরেন এই দেশ থেকে অর্থ নিয়ে গিয়ে যারা দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে এসে সবক দিচ্ছেন, আমাদেরকে নাম্বার দিচ্ছেন যে আমরা কত নাম্বারে পড়লাম, তারা এই দুর্নীতির টাকাগুলো সেইখানে নেবার জন্য বস্তা খুলে বসে আছে, ব্যাংক খুলে বসে আছে। আমরা তথ্য চাইলে তারা দেয় না। এই যে এক ধরনের আপনার দ্বৈত চরিত্র দেখা যাচ্ছে। তো তাহলে এই 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 ক্ষেত্রে বলতে পারেন বৈশ্বিক, কিন্তু বৈশ্বিকভাবে মোকাবেলা করবার ক্ষেত্রে কোনো উদ্যোগ আছে কি, সেইটা আমি দেখছি না। তো তেমনি ভাবে আমাদের এখানে রাজনৈতিকভাবে অবশ্যই, কারণ দেশ পরিচালনা করবেন তো রাজনীতিবিদ, রাজনীতিবিদদের হাতেই দেশ পরিচালিত হবে, তাদেরকেই এই জায়গায় আসতে হবে। মানে কোনো দল ছাড়া, অন্য কোনো ছাড়া এক নীতিতে আসতে হবে যে না, দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করব। একটি জিনিস হচ্ছে যে আপনি একেবারে নির্মূলের কথা কেউ, যে আমরা নিয়ন্ত্রণই বলছি, মধু সাহেব আপনি থাকুন। আরেকটা বিষয় আপনি ব্যাখ্যা করবেন, আগের অনুষ্ঠানে আপনি করতে পারেন নাই, যে মানি লন্ডারিং মানে আমরা বুঝি টাকা বিদেশে পাচার, দেশের মধ্যেও যে টাকা এক জায়গা থেকে সরালে মানি লন্ডারিং হয়, এইটার মধ্যে একটু ব্যাখ্যা করার দরকার আছে। একটু কি স্পষ্ট করবেন আপনি? এটা ভুল ধারণা আছে যে বিদেশে টাকা পাঠানোই কেবল মানি লন্ডারিং, একটু যদি বলেন আপনি। ওইটা হচ্ছে পাচার আর কি, কিন্তু আইনে যেটি আছে সেটি হচ্ছে যে মানি লন্ডারিং মানে হচ্ছে যে, লন্ডারিং মানে ধরেন একটা খারাপ নোংরা জিনিসকে পরিষ্কার করা। তো তেমনি ভাবে এখানে মানির সাথে লন্ডারিং ব্যাপারটা আছে, অর্থাৎ যেই টাকাটা নোংরা, তার মানে নোংরা বলতে হচ্ছে কি যে যেই টাকাটা অবৈধভাবে উপার্জিত, সেই অর্থটা যখন কাউরি কাছে থাকছে, সেইটি উনি তো রাখছেন কিভাবে? হয় কোথাও গিয়ে কিছু কিনছেন, আপনার ফ্ল্যাট কিনছেন, বাড়ি কিনছেন, কিংবা বিদেশে পাচার করছেন। দেশে যদি থাকে তাহলে কোথাও রাখছেন। এই যে রাখলেন, এই যে গোপন করলেন, ব্যাংকিং চ্যানেলে ঢুকাই দিলেন, আপনার সঞ্চয়পত্র কিনলেন, তারপরে ফিক্সড ডিপোজিট করলেন, এই যে করলেন, এইগুলো হয়ে গেল ধোলাই। টাকাটা ধোলাই হয়ে এখন সোর্স দেখাবেন কি যে আমি ওই জমি বিক্রি করে পেয়েছি, আমি ওই ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে পেয়েছি। এই যে আসলো সোর্সটা আপনার ধোলাই হয়ে গেল, ওইটা চলে গেল, খারাপ যে অবৈধ সোর্সটা, এইটাই হচ্ছে মানি লন্ডারিং। সুতরাং শুধুমাত্র বাইরে পাচার, ওইটা পাচার, সেটা তো ঠিকই আছে, ওটাও মানি লন্ডারিং। আবার দেশের ভিতরেও পাচারটাও তো হয় আপনার অবৈধ অর্থই, যেটা যায় আর কি, এবং অবৈধ প্রক্রিয়ায় যায়। সেই জন্য দুটোই কিন্তু মানি লন্ডারিং। জি, রিয়াজ ভাই যদি বলেন। না, সাবেক মহাপরিচালক একটা কথা বলেছেন এমপি সাহেবদের বিষয়ে, লক্ষ্য করে দেখবেন নবম এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে অনেক সাবেক সংসদ সদস্য নির্বাচন করতে পারেননি দুর্নীতির মামলার কারণে। অর্থাৎ এটা ঢালাভাবে বলা যাবে না যে সব এমপি দুর্নীতিবাজ, সবার ব্যবস্থা নিতে হবে।
ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই তো তারা নির্বাচন করতে পারেননি। অর্থাৎ আমি যদি এমপিদের কথা বলি, জি, কেন আমাদের দেশে 350 এমপি, দুদক যদি 5 জন এমপির মধ্যে ব্যবস্থা নেয়, কেন আমি তো মনে করবো সব এমপি দুর্নীতিবাজ না। আর যে সংখ্যায় বলা হয় হাজার হাজার কোটি টাকা, দেখা গেল যে প্রজেক্টটা 300 কোটি টাকার, কিন্তু দুর্নীতি হচ্ছে 2000 কোটি টাকার। আসলে আমরা বলার সময় সেটাই বলি, এটা তো দালিলিকভাবে দুদক মামলা করলে সেটা প্রমাণ করতে হবে। উনি এটাও বলেছেন যে একটা মামলা দুদক দিল, কোর্টে গিয়ে থেমে যাচ্ছে। দেখুন, যার বিরুদ্ধে সেও তো এটা প্রমাণ করার চেষ্টা করবে, সেই কারণে কিন্তু হচ্ছে। যদি মামলাটা দালিলিকভাবে সেভাবে না হয়, তাহলে কিন্তু মামলাটা কোর্টে টিকবে না। এটাও বুঝতে হবে, মামলা করলেই শুধু হবে না। আমি হাজার হাজার কোটি বললাম, তার পক্ষে কাগজ দিতে পারলাম না, দালিলিক প্রমাণ দিতে পারলাম না, তাহলে কোর্টে সেটা টিকবে না। কারণ কোর্টে পক্ষে বিপক্ষে যুক্তিতর্কের বিষয় আছে। হ্যাঁ, আপনারা বলেছেন কারোর বিরুদ্ধে দুর্নীতি নোটিশ হলো, দুদকে গেল, টিভিতে সবাই দেখলো সে দুর্নীতি করেছে, আমরা দেখছি। কিন্তু সে যখন তার পেপারস নিয়ে কোর্টে যায়, আমি তো বলেছি তার মানে সে দুর্নীতি করেছে 20 কোটি টাকা, বলা হচ্ছে 2000 কোটি টাকা, প্রজেক্টটা 300 কোটি টাকার। আসলে কিন্তু এটাই হচ্ছে। এতে হয় কি, অনেক মামলাগুলি কোর্টে টিকছে না। এই ব্যাপারে দুদককে আরো বেশি উদ্যোগী হতে হবে এবং এগুলি বাস্তব ভিত্তিক করতে হবে। হ্যাঁ, আমরা যেভাবে কথা বলছি এতে মনে হচ্ছে আমরা দুর্নীতিতে ডুবে যাচ্ছি। দেখুন, আমাদের অনেকগুলি সূচক এগোচ্ছে, এটা স্বীকার করতে হবে। আমাদের উন্নয়নের কাজগুলি চলছে, একটা পক্ষ তো বলছেনই। দেখেন, বিদ্যুতে আমরা এক সময় সিস্টেম লস আমরা কোত্থেকে শিখেছি। বিদ্যুৎ সরবরাহে কিছু বিদ্যুৎ নষ্ট হতো, যেটা বিল করা যেত না, সেটা হলো সিস্টেম লস। যে কোনো কাজ করি না কেন একটু লস থাকতেই পারে। আর আমাদের দেশে এই দুর্নীতিটা কি সিস্টেম লস বলতে চান আপনি? না, আমি বলতে চাচ্ছি সেটা কিন্তু আমার দেখতে হবে। পর্দা দেখলাম, বালিশ দেখলাম, ঢেউটিন আপনি দেখলেন, তো ভয়ঙ্কর। দেখুন, 600 গুণ, 1000 গুণ একটা দাম। আপনি বলেন এটার ব্যাখ্যা পিডব্লিউডি দিয়েছে, আমি সেভাবে দেব না। ফরিদপুরে দুটো ছোট নেতা দেখলাম, তাদের যে জমির যে হিসাব, চোখ তো কিন্তু আমরা এই বালিশ পর্দা নিয়ে যে পরিমাণে আলোচনা করেছি, এত মানে আরো হাজার হাজার কোটি টাকা লস হয়েছে আপনাদের এই টিভির সময় নষ্ট করে। তাহলে ওটা আলোচনা না করে না, ছিল। আমি বলছি কি, এটা হওয়া উচিত না। এই ব্যাপারে সংশ্লিষ্ট যে ইঞ্জিনিয়াররা ছিল বা যারা ছিল তাদের এই ব্যাপারে, এবং এখন কিন্তু হচ্ছে, এটাও স্বীকার করতে হবে। এখন কিন্তু এই দুর্নীতিগুলো ধরা পড়ছে, কোনো না কোনোভাবে পড়ছে বলে কিন্তু আমরা আলোচনা করতে পারছি যে এইসব ডিপার্টমেন্ট এইসব জায়গায় দুর্নীতি ধরা পড়ছে। সরকার সকল সহযোগিতা দিচ্ছে এবং দুদককে কিন্তু লোকবল, জনবল, অর্থবল দেওয়া হচ্ছে। সাবেক মহারাজ যেটা বললেন যে অর্থের অভাব, এটা কিন্তু দুদকে ঠিক না। সকল সহযোগিতা করা হচ্ছে যাতে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাই, বলবো না এটা সমূলে উৎপাদন করা হবে, দেশে কোনো দুর্নীতি হবে না। হ্যাঁ, এটাও তো ঠিক। এই সংকটটা আমাদের শিক্ষিতের মধ্যেই বেশি হচ্ছে এবং শিক্ষিতদের সচেতন হবে সামাজিকভাবে। আমার এক ভাই বলেছেন, দেখুন এখন কিন্তু আমরা সমাজে মোটামুটি বলতে পারি কারা কারা দুর্নীতি করে। হয়তো আমার একটা সময় আসবে আমরা সামাজিকভাবে। এইটা একজন দর্শক বলেছেন যে যে চুনোপুটি ধরা হয়, রাঘব বোয়াল বড় বড় জানে, এরকম কাউকে কিন্তু ধরার আমরা খবর দেখি নাই। অনেক বড় বড় রাঘব বোয়ালের নাম কিন্তু আলোচনা হয়, সবাই বলে, তাদের কাউকে কিন্তু আমরা দেখছি না। সাম্প্রতিককালে যে কয়জন ধরা হয়েছে এবং তাদের যে টাকার পরিমাণ, আমি জানি না এদেরকে রাঘব বোয়াল বলা হচ্ছে না, এদের পিছনে মাস্টারমাইন্ড নাকি আছে। হলে রাঘব বোয়াল হবে না, এদেরকে কে বানায় এটাও বলছে। জিকে শামীম কিভাবে তৈরি হয়, সম্রাট কিভাবে তৈরি হয়, তাদের পেছনের লোকরা কিন্তু কেউ দেখে নাই। এটা তো একটা আইনগত ফেরানটা আপনাকে আসতে হবে। আপনি অভিযোগ করলে তো হবে না, রাজনীতি বক্তব্য দিলে তো আপনি মামলা করতে পারবেন। ফোন নিয়ে আমরা রিয়াজ ভাই একটু যাই। যে প্রিয় দর্শক, একটু আপনি বলেন কি প্রশ্ন করে রাখতে চাচ্ছেন আমাদের কাছে। রাত জেগে অনুষ্ঠান দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলাউদ্দিন আজাদ বলছি, লালমনিরহাট থেকে। জি বলুন। জি, সুন্দর আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সবাই সুন্দর আলোচনা। থ্যাংক ইউ, আপনার যে ভালো লাগছে এটাই আমাদের সার্থকতা। আপনাদের জন্য কথাগুলো বলে অনুষ্ঠান করি, বলুন। জি জি, এর আগে একটু আগে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছিলাম, আপনি অলরেডি কিছুটা উঠে ফেলছেন, যে বালিশ কাণ্ড এবং পর্দা কাণ্ড। আসলে দুর্নীতি আমরা অনেক আলোচনা করা যাবে, কিন্তু এই কি জন্য কিভাবে দুর্নীতিটা হচ্ছে এটা একটু আলোচনা করতে হয়। দুর্নীতিটা একদম নিচ থেকে উপর পর্যন্ত, টপ বটম পর্যন্ত হচ্ছে, কিন্তু এটা বন্ধ করতে গেলে যেটা করা দরকার, যে আমি যেটা বালিশের কথা বলি, যে একটা বালিশ কত টাকা লাগতে পারে, আমি যদি সেই বাজেটটা একদম করে দিতে পারি, পর্দা কত টাকা লাগতে পারে আমি যদি করে দিতে পারি, সেখানে দুর্নীতি করার সুযোগই থাকবে না। এরকম ছাড়া, অর্থাৎ ডিজাইন যদি ভালোভাবে আমরা না করতে পারি, এছাড়া দুর্নীতি কমানো কোনো সম্ভব আছে বলে আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ লালমনিরহাট থেকে প্রশ্ন করার জন্য। ইমাম ভাই কোনো জবাব আছে কিনা? উনি একটা রুট কজ খুঁজতে যাচ্ছে যে কেন মানুষ দুর্নীতি করে, আসলে ভেতরের কি কারণ আসলে।
হ্যাঁ, আপনাকে বলি আমি, ওই যে অণু ভাঙলে পরমাণু, পরমাণু ভাঙলে না। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরকম কোন ছোট জায়গা আছে কিনা একেবারে রুট কজ না বলি, এটা বের করার আপনাকে চেষ্টা বলি, করছে। প্রথমে বলি, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স তো হয়েছে, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু সামাজিক ভাবে আমরা বয়কট করতাম। আমাদের বাবা যা দেখতাম যে পুলিশের বাড়ি, ওসির বাড়ি, ওর বাসায় যেত না কেউ, ম্যাজিস্ট্রেট যে ঘুষ খাইতো তার বাসায় কিন্তু যেত না, সামাজিক এই এই সম্পর্কটাও রাখতো না, এরকম ছিল। এটা হলো সামাজিক যে ছিল না আমাদের দেশে, এটা ছিল। আর তাহলে আমি ওই রতনদার একটা কথা একটু ক্লিয়ার করা দরকার। উনি বলেছেন প্রত্যেকটা এমপি কে 20 কোটি টাকা করে দেওয়া হয়। এমপিরা কি করে? সুতরাং ওই 20 কোটি টাকা কেন দেওয়া হয় জানেন? এটা উন্নয়নের জন্য দেওয়া হয়। আমার এলাকায় আমি সবচেয়ে ভালো জানবো যে কোন রাস্তাটা প্রায়োরিটি হিসাবে আমার উন্নয়ন করতে হবে, আমি শুধু সেই রাস্তার নামগুলোই দেই, আর কিছু করি না। এই টেন্ডার করে যাদের করার কথা, রোড এন্ড হাইওয়েজ, যদি এলজিডি, তারা টেন্ডার করে, তারা কাজ করে, আমার দায়িত্ব হলো শুধু রাস্তাটার নামগুলো দেওয়া। সুতরাং এইখানে এইটার ব্যাপারে কোনো দুর্নীতি এমপিরা করে না। আর অদূত ভাইয়ের একটা জবাবে আমি এই যে বলতে 20 চাই, কোটি টাকা তাহলে কোন অ্যাকাউন্টে থাকে? 20 কোটি টাকা যে এমপি কে দেওয়ার না, না, মানেটা কি? 20 কোটি থেকে এমপিরা দেওয়া হয় না তো। 20 কি তাহলে মানেটা কি? থোক বরাদ্দ মানে কি? সরকার বরাদ্দ মানে কি? আমি 20 কোটি টাকার মতো রাস্তা বা উন্নয়নের বা মাটি কাটার জন্য আমি দিতে পারবো, কিন্তু সেই কাজটা আমি করব না তো, করবে সেই ডিপার্টমেন্ট। এটা এলজিডি, ম্যাক্সিমাম টাকাটা এলজিডির ফান্ডেই থাকে। জি। এলজিডির চিফ ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে ওনারাই কাজ করে, আমরা শুধু নামটা দিয়ে দিই। নামটা দেওয়ার ক্ষেত্রে আমরাই আমরা বেশি ব্যক্তি এই জন্যে যে আমরা আমাদের চিনি কোন রাস্তাটা এখন করা দরকার, সেই ফ্যাসিলিটিসটা প্রায়োরিটি প্রায়োরিটি। কিন্তু এইটা একটা পারসেপশন আছে যে যে কোন কোন এমপি এটা ভাগ বাটোয়ারার ব্যাপার, এরকম কোন তথ্য না, আছে না, কিনা? না, লোকজনের কিন্তু ভাগ পারসেপশন যে এটা ভাগ বাটোয়ারা থাকে কিনা। না, এই পারসেপশনটা জি। খুবই ভুল। একটু যদি খুবই ভেঙে ভুল। বলেন। এটাতে হ্যাঁ, কোনো সুযোগ নাই। এখানে টাকাটা তো আমার কাছে থাকে না, টাকাটা তো গভর্নমেন্ট অ্যাকাউন্টে থাকে, খরচ করে ইঞ্জিনিয়ার টেন্ডারের মাধ্যমে। আমি শুধু নামটা দেই, এই রাস্তাটা তুমি পাকা করে দাও। ঠিকাদার ওইটা বিল estimate যে করো। এইটা নিয়ে কিছু বলতে চান কিনা? রতন ভাই যেটা প্রশ্ন তুলেছিলেন না, আপনি। একজন সংসদ সদস্য বলুক না এটা কি রকম এটা। না, এটা উনি যেটা বলছেন এটা ঠিক, যে বরাদ্দগুলো এমপিরা ডাইরেক্ট পায় না, এমপিদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, এমপিরা এখান থেকে একটা টাকা ভাঙানোর, ধরার, টাচ করার সুযোগ নেই। এটা বিভিন্ন ডিপার্টমেন্ট মানে উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে হয়, কিন্তু এমপিরা কনসার্ন থাকে। সেখানে এমপিদের একটা অনিয়ম আছে, দুর্নীতি বলবো না। এমপিরা করে কি, তাদের নিজেদের মানে মানে নিরর্থক জনপ্রিয়তার জন্য কিছু প্রকল্প এমনভাবে চিহ্নিত করে দিয়ে দেন যেটা অপ্রয়োজনীয়, প্রয়োজনীয় না, দরকার ছিল না। দরকার ছিল না। যেমন এমন 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 গ্রাম আছে, এলাকা আছে যে একই জায়গায় 2টা ব্রিজ আছে, কালভার্ট, ছোট ছোট কালভার্ট আছে, কিন্তু রাস্তা নাই। রাস্তা কবে হবে তারও কোনো ঠিকানা নেই। ব্রিজটা বানিয়ে রেখেছে, ব্রিজটা বানিয়ে রেখেছে, কিংবা এমপি সাহেবের বিয়ের বাড়ির দিয়ে এটা রাস্তাটা নিয়ে গেছে। আইদার এমপি এরকম সাহেবের হয়। আত্মীয়স্বজনের বাসার পাশ দিয়ে নিয়ে গেছে। এগুলো আগে হতো, এখন হয় না। এই যে ইমাম বলতেছে আগে হতো। না, জি। এখন হচ্ছে। এটা তো আমি বলি, হ্যাঁ, না, এখন ইমাম হচ্ছে- নিজে বলতেছে আগে হতো, আর আমরা কিভাবে বলি? না, এখন হচ্ছে, এখন আপনার আমি আজকে এই এটা মুহূর্তে জাতীয় আমার পার্টির সময় তো আওয়ামী লীগের সময় হচ্ছে না। না, ইমাম সাহেব যেহেতু বলতেছে। এখন হ্যাঁ। একটা পরিসংখ্যান। আমি বলি, আমাকে বলতে দেন। জি, জি, এটা ইমাম বলেন। কোনো প্রিমিটিভ যুগে হইতো, এখন তো সব ম্যাপিং করা, এখন কোনো সুযোগ নাই যে আপনি ওখানে ব্রিজ রতন ভাই, কোনো সুযোগই নাই এখন। হবে না। না, সব এখন সুযোগ আছে। ডিজিটাল হয়ে গেছে, সব ম্যাপিং হয়ে গেছে। শুনেন। এই দুর্নীতির কথা কেন বলছেন এটা জিজ্ঞেস করছে। আমি বলি আপনাকে, নিশ্চয়ই। অদূত ভাইয়ের কথাই বলছি আমি। এই যে আপনি করেন, কেউ যদি দুর্নীতি করে, এই যে মার্কেটটা বানিয়েছে এই দক্ষিণের সিটি কর্পোরেশন, জি। দুর্নীতির মাধ্যমে মার্কেটটা হয়েছে। এখন এটা আমি ভাঙতে পারবো না, এটা কোনো কথা হলো? আমাকে তো ভাঙতে হবে। না, তাহলে ভেঙে ফেলা হয়েছে already। টাকাটা তো কারো না কারো ভাঙার ব্যাপারে পকেটে আমার গেছে, কোনো দ্বিমত তাই নাই। না? পকেটে গেছে তো। যাইতে পারে, যে লোকটা টাকা দিয়েছে সেও দুর্নীতি করেছে, সে কাকে দিয়েছে, দিয়ে সে অ্যাডভান্টেজটা নিয়েছে। কিন্তু রুল অফ ল সবার ক্ষেত্রে এক হওয়া উচিত। তা ঠিক, কিন্তু আপনি তো একটা ইন্টেন্সিটি দেখবেন, এক্সটেন্সিটি দেখবেন। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, সে একটা অল্প টাকা দিচ্ছে, আর এই 200 লোকের থেকে একজন লোক সবগুলো টাকা নিচ্ছে, এটাকে একভাবে দেখার এটা তো তো সুযোগ একটা নাই, ইমাম ভাই। দায়িত্বশীল প্রতিষ্ঠান নিয়েছে জি, টাকাটা। জি, অদ্ভুত ভাই বলেন। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান নিয়েছে, আর যিনি দিয়েছেন তিনি অপরাধ করেছেন। কিন্তু একটা মাত্রাগত ভিন্নতা বুঝতে হবে। শুনেন, যিনি দিয়েছেন তিনি অপরাধ করেছেন, আমরা ধরে যদি নিই, উনি এত বেশি মাইনরিটির পর্যায়ে পড়ে, আর প্রতিষ্ঠিত শত বছরের প্রতিষ্ঠিত একটা কর্পোরেশন, সিটি কর্পোরেশন যখন টাকা চায়, তখন মানুষ মনে করে এটাই আইন, এটাই বৈধ।
তখন মানুষ না, কিন্তু না এই টাকাটা তো অফিসিয়ালি নেয় নির্বাক না কেন এটা স্বীকার করছে না 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 সাইদ হোসেন সাইদ খোকন দুর্নীতি বলেন সাইদ খোকন কালকে কিন্তু টিভিতে সাক্ষাৎকার দিয়ে বলেছে কি বলেছে উনি বলেছে হ্যাঁ এটা কি আংশিক সত্য আমরা নিয়েছি টাকা নিয়েছি কথা কর্পোরেশন নিয়েছে এটা বলেছে আংশিক সত্য বলেছে যে ব্যবসাতে দাবিটা এখন আংশিক কথা সত্য হলো যে আজকে দুর্নীতি আমরা এত দেখছি কেন, এটার পেছনে একটা কারণ আছে যে এই সরকারের আমলে আমরা বালিশের দুর্নীতি দেখতে পেয়েছি, আমরা ওষুধের দুর্নীতি দেখতে পেয়েছি, আমরা এই কি বলে ওই সম্রাটের মতো দুর্নীতিবাজ লোককে দেখতে ক্যাসিনো দেখতে পেয়েছি আমরা। ক্যাসিনোতে পেয়েছি কেন? এই সরকারের কারণে। এটা তো আপনারা কোনো সময় বলেন না। সরকার দুর্নীতি তো আমি বললাম। ব্যবস্থা নিয়েছে। অদ্ভুত ভাই, এটা যদি বলেন আওয়ামী লীগ একটা দাবি করে যে আমাদের সময় দুর্নীতি হয়, কিন্তু সেই দুর্নীতিবাজ আওয়ামী লীগ যুবলীগ যাই করুক আমরা তাদেরকে ধরি, অ্যারেস্ট করে আইনে নেই, কিন্তু বিএনপি সময় এটা করা হতো না। আসলে তারা দুর্নীতি করতে কাউকে ধরতো না, কিন্তু তাদের দলের লোক হলো তারা ছাড় দিচ্ছে না। না এটা হলো কি এই যে তারা যে বলে এই ব্যাপারে আপনার বক্তব্য যদি বলেন। সমুদ্রে ঢিল মারার মতো। সমুদ্রে ঢিল মারলে কি হয়? এত শব্দ হয় না, কোনো খবরই হয় না, এত বেশি পরিমাণে দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতিতে দুই একজন চুরিপুটিকে গ্রেপ্তার করে বা আটক করে বা ধরে এটা হলো একটা বাবা নেওয়ার একটা পর্যায়। ওনারা কিছু লোকদেরকে ওনাদের বলি দেন, যেমন ধরেন কেসিনোর কিছু লোককে বলি করেছেন আপনি সুনাম নেওয়ার জন্য। কোনো ভালো কাজ আমি শেষ করি। ভালো কাজকে স্বীকৃতি দিতে হবে তো। আপনি দুর্নীতিবাজ ধরতেছেন এটা বলতে হবে তো। আপনার এই যে কেসিনোতে দুর্নীতি হয়েছে, আপনারা তো সেটাও করেননি, উৎসাহিত করেছেন। আমরা তো নিরুৎসাহিত করছি। বিষয় আমাকে বলতে দেন, আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাকে বলতে দেন যে দলীয় যে পদেই থাকুক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। কেসিনোতে কিছু লোককে ধরা হয়েছে, সেটা একটা কারো ভাষ্যে একটা আভ্যন্তরীণ রাজনৈতিক কারণ আছে। না ধরলে হয়তো এটা না, এটা কিন্তু সরকার নিজেকে কিছুটা ফ্রেশ এবং ফেয়ার দেখানোর জন্য এই বলিটা দিয়েছে। সেটা হলো আভ্যন্তরীণ রাজনীতি, আপনাদের দৃষ্টিভঙ্গি, আভ্যন্তরীণ রাজনীতির একটা বিষয়। এটা রাজনীতির কথা বললেন না আমাকে তাহলে বলতে তো আমি তখনই একমত হবো আপনার সাথে, আপনার সাথে তখনই একমত হবো যখন কেসিনোর পরে ঢুকলেন, কেন ঢুকলেন আমি জানি না। যখন কেসিনোর একজন লোকে বললো, শুনেন, কেসিনোর একজনে বললো যে 900 কোটি টাকা ইয়েকে 9000 বলে 9000 কোটি ঠিক করতে পারতেন আপনার যে মেনন সাহেবকে এই পরিমাণ, আমি অঙ্কটা পুরোপুরি আমার মনে নেই, আপনাদের নিশ্চয়ই সবার কারো না কারো মনে থাকার কথা। মেনন সাহেবকে একটা কেসিনোর থেকে টাকাটা দেওয়া হয়েছে, ভাগ দেওয়া হয়েছে। তো যদি তাই হয় তখনই দুর্নীতিটার পক্ষে দমনের পক্ষে আমরা থাকতাম। এটা তো ওপেনলি এভাবে বলতে পারেন না আপনি। এই শ্রেণীটাকে যদি ধরতো, আপনার বলার কথা নয়, এটা কারো সম্মান হানি করতে পারেন না আপনি। আমি তো এটা তো মিডিয়াতে আসছে, এটা তো আসছে, এটা প্রুভেন না ততক্ষণ পর্যন্ত এই ওপেন ইয়ারে আপনি কারো নাম বলতে পারেন না। আমি বলছি না তো, এটা বলছি তখনকার নিউজ তখনকার মিডিয়ার কথা। আইনের আওতা আনা আর সাজাপ্রাপ্ত হওয়া দুই জিনিস। সাজাপ্রাপ্ত না হতো আপনি তাকে দোষী বলতে পারেন না। আমি সে ব্যাপারে একমত। দুদকের মামলায় বলেছেন তো হাজার লোক হচ্ছেন, কিন্তু আপনাকে মামলার প্রমাণ করতে হবে। আমি তো বলছি না মেনন সাহেব দোষী, আমি বলছি যারা গ্রেপ্তার হয়েছে এদের পেছনে কারা আছে এদেরকে আপনারা ধরলেন না কেন, ওই পর্যন্ত যাচ্ছেন না কেন? এই যে একটা কেসিনোতে কারা ইন্ধনদাতা এটা বেরিয়ে আসছে, আসা দরকার। আমাদের নেতা যেমন আসছে, পাশাপাশি কারা ইন্ধন দিয়েছিল, বিএনপির কারা সেটা কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি। আসা দরকার। আমরা নাম বলতে চাই না, দেখেছি আমরা। আমাদের সার্থকতা যে আমরা এখন প্রশ্রয় দিচ্ছি না, যে কোনো দুর্নীতি হোক, যে কোনো অন্যায় হোক, আমরা তাদেরকে আয়তায় আনছি। এবং সাম্প্রতিককালে ঘটনা অঘটনা, সামাজিক রাজনৈতিক যে সমস্যাগুলি হয়েছে, প্রত্যেকটা বিষয় সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ একই সাথে কাজ করে যাচ্ছে। কোনো একটি ঘটনা আইনের বাইরে যায়নি। হ্যাঁ, বিচার প্রক্রিয়ায় সময় লাগতে পারে, তদন্তে সময় লাগতে পারে, এটা আমাদেরকে দেখতে হবে। এক এক মামলার এক একটা প্যাটার্ন, কোনো মামলায় 10 দিন হয়, কোনো মামলা 10 মাসে হয়, কারণ একটি রিপোর্ট দিতে গেলে একটু সময় লাগতেই পারে। তারপর হলো মামলাতে আপনাকে সাক্ষী আনতে হবে, সাক্ষী যারা হবে তারপর তার সাজা হবে। এই প্রক্রিয়াটা মেনে নিতে হবে। শুধু প্রথম দিন আমরা ভিডিও ফুটেজ দেখলাম, ওতে মামলা শেষ হয়ে যাবে। আমরা একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানে রাজ্জাক ভাই, আপনি যদি রতন ভাই বলেন একটু 30 সেকেন্ডে, যেমন দুর্নীতি নিয়ে আমরা আলোচনা করছি, করণীয় যদি আপনি বুলেট আকারে বলেন একেবারে। প্রথমে করণীয় বলে একটা একটু ব্যাখ্যার সুযোগ না, অনলি 30 সেকেন্ড। হ্যাঁ, আপনি যেটুকু ডিস্টার্ব করলেন এর মধ্যে আমি বলে ফেলতে পারতাম। 70,000 কোটি টাকা পাচার হয়েছিল, তো ওইটা আমরা হিসাব করে দেখেছিলাম। আমরা বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা এবং কৃষিতে আমরা 15,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে দিতে পারতাম।
তাহলে এটা দেশের একটা কত বড় ক্ষতি হয়ে গেল, যেটা পাচার হয়ে গিয়েছে। আর একটা কি, যে দুর্নীতিবাজ তাদের যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনতে হবে, আর দুর্নীতি শুধু শাস্তি নয়, তার সম্পদটা বাজেয়াপ্ত করতে হবে। এই যতক্ষণ পর্যন্ত সম্পদ বাজেয়াপ্ত করা না হবে, ততদিন 2 বছর জেল খেটে কিংবা 2 বছর বিদেশ থেকে ফিরে এসে সাম্প্রতিককালে অনেকে সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, পরিমাণটা খুবই কম, কিন্তু সেটা আমার দেখতে হবে যে সেই সম্পদটা বাজেয়াপ্ত করতে হবে, যে সম্পদ তুমি আত্মসাৎ করেছো। বলা হচ্ছে বাজেয়াপ্ত করার পরে সে আবার কোর্ট থেকে কিন্তু একটা সেটা কোর্টের উপর হাত দিতে পারবে নিয়ে না। আসছে। সেই কারণে আমরা বলছি সত্যিকারে বাজেয়াপ্ত হচ্ছে না, ওই টাকাগুলো মানুষের কাজে লাগানো যেত, করোনায় লাগানো যেত, অনেক কাজ ছিল আমাদের, করতে পারলাম না। আমরা এই যাত্রা শুরু করতে পেরেছি। বলেন লাস্ট 1 মিনিট কি করণীয়? আমি সেটাই বলি, আজকে যে দর্শক বললেন এবং অনেকেই বলছেন যে সামাজিকভাবে দুর্নীতিবাজদের বয়কট করতে হবে। আমি বলি যে সামাজিক আন্দোলন করা যায় কিনা, আসলে সোশ্যাল মুভমেন্ট। সামাজিকভাবে বয়কটটা শুরু করেন প্রথম রাজনৈতিকভাবে। জি, যারা রাজনৈতিক দল করছেন, যারা রাজনীতি করছেন, তারা দয়া করে এই সামাজিক বয়কটটা উদ্বোধন করেন। মানে তাদের নমিনেশন দিয়েন না, মনোনয়ন দিয়ে। আমি তাই বলতে চাইছি যে যারা এই দুর্নীতিবাজ হিসেবে হবেন, তাদেরকে ধরেন এখন বলছেন যে উনি সাজা, খালি মামলা করাই যথেষ্ট নয়, তাকে একেবারে শেষ পর্যন্ত সাজা না দিলে উনি দুর্নীতিবাজ প্রমাণিত হবেন না। তো এই যদি হয় তাহলে সমাজের লোকের কোনো দোষ নেই। ওকে মিস্টার বদরুল, অনেক ধন্যবাদ আপনাকে। রাজনীতিবিদ যারা, তারা প্রথমে এটা উদ্বোধন করেন। 30 সেকেন্ড। আমি দুদকের সাবেক মহাপরিচালকের কথার সাথে সুর মিলিয়ে বলছি যে দুর্নীতি দমন করতে হলে, বন্ধ করতে হলে শুরু করার দরকার রাজনৈতিক দলের ভিতর থেকে, যারা সরকার গঠন করে। দিনের ভোটটা যেন রাতে না হয়, এটা আগে বন্ধ করা দরকার। ফেয়ার ভোটের মাধ্যমে যেন সরকার প্রতিষ্ঠিত হয়। যদি বৈধভাবে আপনি আমার 10 সেকেন্ডের মধ্যে তো আপনি হাত দিতে পারেন, প্লিজ। আপনাকে যদি বৈধভাবে, যদি ফেয়ার নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার প্রতিষ্ঠিত হয়, আশা করি ছোট ছোট সমস্যাগুলো বন্ধ হয়ে যাবে, দুর্নীতিগুলো বন্ধ হয়ে যাবে। দুর্নীতি যদি বন্ধ করতে চান, তাহলে আমি মনে করব যে সোর্সটাকে বন্ধ করতে। যেমন আমি এমপি আছি, আমি এমপি হওয়ার আগে আমার সম্পদের বিবরণ দিতে হবে এবং বের হয়ে যাওয়ার পরে সম্পদ। আপনি দিয়েছেন ইমাম ভাই, আপনি কি দিয়েছেন? আপনি তো এমপি। সিস্টেম নাই, আপনি দেননি, সেজন্য দেওয়া হয়নি। না, এটা সোমোটো করা যায়, নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়া যায় না। মনোনয়নপত্র দাখিলের সময় একটা পজিটিভ জেস্চার, মনোনয়নপত্র দাখিলের সময় দিতে হয়। জি, ওকে। এই যে 2-3 বার যারা এমপি হয়, প্রত্যেকবার মনোনয়নের সময় আমাদের যে কি আছে এগুলো দিতে হয়, ইনকাম ট্যাক্স থেকে অ্যাসেটস দিতে হয়, সেগুলোতেই বোঝা যায় 5 বছর পর পর কি হলো। এটা হলো একটা, শুধু সরকারি কর্মচারীদের এটা করতে হবে যে সরকারি কর্মচারী যখন আপনার চাকরিতে আরম্ভ করবে, তার এই দিতে হবে সম্পদের পরিমাণ, এবং যখন চাকরি ছেড়ে বেরিয়ে যাবে তখন সম্পদের পরিমাণ দিতে হবে। এটা শুধু সরকারি না, বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে। আর ইনকাম ট্যাক্সকে আরো শক্তিশালী করতে হবে। যেমন ভারতে আপনার ইনকাম ট্যাক্সটা কিন্তু বাসা রেট করতে পারে, বাসায় যে রেট করে আপনাকে বলতে পারে যে এই যে তুমি যে এত ফার্নিচার কিনছো, তোমার ইনকাম ট্যাক্সের সঙ্গে এটা। অনেক ধন্যবাদ ফকুল ভাই। রিয়াজ ভাই, আমরা যে উদ্যোগটা শুরু করেছি, এটাকে আপনাদেরকে স্বাগত জানাতে হবে, কারণ আমরা নিজেদের দল থেকে শুরু করেছি, ব্যবস্থা নেওয়া হয়েছে, এটাকে সাধুবাদ জানান। আমরা এই প্রক্রিয়াটা চালালে এটা অনেকাংশে কমে যাবে, এটা আমরা প্রত্যাশা। একটা ড্রাইভার এত টাকা দুর্নীতি করলো, স্বাস্থ্য হেলথের, আপনার একটা পিয়ন, রাজুকের পিয়নকে ধরলেন এত টাকা দুর্নীতি করলো, তাহলে কি ছোট ছোট কর্মচারীরাই কি দুর্নীতি করে? শুধু এদের শিকড় কোথায়? তাদেরকে কেন আপনি অ্যারেস্ট করলেন না? কি কর্মসূচি শুরু করলেন? আপনি কি কিসের কর্মসূচি? ওরা আসুক, কিন্তু এটা চাচ্ছি, কিন্তু রাজুকের পিয়নকে আপনি আটক করতে পারলেন, আপনি হেলথের ড্রাইভারকে আটক করতে পারলেন, কিন্তু এদের গুরু কারা, এদের গডফাদার কারা, গডমাদার কারা, কিভাবে পসিবল? আমরা শেষ করি। অনেক ধন্যবাদ তিনজনকে, যেতে হবে উপরে স্টুডিওতে আসবার জন্য, বাকিদেরকে ধন্যবাদ অনলাইনে যুক্ত হওয়ার জন্য। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে মাস্ক ব্যবহার করুন।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.